ওম একটি খুব পাওয়ারফুল মন্ত্র হচ্ছে। ওম উচ্চারণ করলে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয়, যেটা আমাদের ব্রেনের পক্ষে খুব কার্যকরী। আমাদের ব্রেনে 3 ধরনের ওয়েভস থাকে, আলফা, থিটা এবং গামা। আমরা যখন খুব জোরে এবং দীর্ঘ সময় ধরে ও করে উচ্চারণ করব, আমাদের ব্রেনের মধ্যে কিন্তু আলফা এবং থিটা এই 2 ধরনের ওয়েভস তৈরি হয়। এই ওয়েভস তৈরি হওয়ার ফলে আমাদের ব্রেনের কার্যকারিতা অনেক বেড়ে যায়। যোগ মানেই হচ্ছে জুড়ে দেওয়া, মন এবং শরীর এবং আত্মা, আমাদের দেহের 3টে অংশ, প্রধান অংশ বলা যেতে পারে, সেই 3টে অংশকে জুড়ে দেওয়া। সেই জুড়ে দেওয়ার যে মার্গ বা রাস্তা আছে তাকেই এক কথায় আমরা যোগ বলতে পারি। ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যোগার মাধ্যমে কি আছে? ডিপ্রেশন একটা সমস্যা, একটা স্টেট অফ মাইন্ড। আমরা যেমন কোনো কিছু ভাবি, একই কথা ভাবতে ভাবতে যদি বেশি ভাবি, একই কথা বারবার ভাবছি, তার মানে সেটাকে হয়ে গেল ওভার থিঙ্কিং। আপনি কোনো কাজকে নিয়ে অতিমাত্রায় চাপ নিয়ে নিচ্ছেন বা প্রেশার চলে আসছে, তখন আপনি বিষণ্ণতায় চলে যাচ্ছেন ব্যাপারটা নিয়ে, তখন সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে যোগের মাধ্যমে যদি সরতে হয়, তাহলে প্রথমেই আপনাকে করতে হবে যেটা, দেখুন, মেডিটেশন আর প্রাণায়াম দুটোই কিন্তু আলাদা। প্রাণায়াম মানে হচ্ছে আপনার দেহের ক্রিয়া, অভ্যন্তরীণ ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা। ধ্যান মানে হচ্ছে ইনার পিস অফ মাইন্ড, আপনার দেহের অভ্যন্তরীণ যে সমস্ত চিন্তা ভাবনা, সেটা আপনার মনের মধ্যে আপনি কোনো কিছু চিন্তা করে একটা জায়গায় বসে থাকছেন, সেটাকে বলা হচ্ছে ধ্যান। সেখানে আপনার কনসেন্ট্রেট লেভেল বাড়বে। কিন্তু প্রাণায়ামের ক্ষেত্রে সেটা নয়। টেবিল ডেস্কে কাজ করতে করতে আমার শোল্ডার জয়েন্ট ব্যথা হয়ে যাবে, কাঁধে ব্যথা হয়ে যাবে। আপনি কি করবেন? চেয়ারে বসে আছেন, কিছুই করার দরকার নেই, হাত দুটো চেয়ারের হাতলের উপর রাখলেন, 5 সেকেন্ড টিল নাও। এই আমাদের যে দুটো কাঁধ, শোল্ডার জয়েন্ট, এই কাঁধটাকে আমি যতটা চেষ্টা করবো কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের যে কান আছে, এই কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 রিল্যাক্স। বর্তমান সময় সবাই টেবিল চেয়ারে বসে কাজ করে, অনেকে তাই কাজ করতে করতে একটু ঝুঁকে যায় এবং সেটা ধীরে ধীরে ঝুঁকটা বাড়তে থাকে। যোগের মাধ্যমে এই জায়গাটা কি রিকভারি করা সম্ভব? সম্ভব। আপনি আজকে পডকাস্ট শুরু হওয়ার আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেসিক্যালি আমার খুব ঠান্ডা লেগেছে, এর ফলে আজকে পডকাস্টে যখন চলাকালীন আমি অনেকবার কাশতে হয়েছে আমাকে, যার ফলে তো অডিওটা একটু খারাপ হয়েছে, তার জন্য সবার কাছে সরি। প্রথমেই থাম দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে পডকাস্ট আমাদের যোগা নিয়ে। যোগা যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট বা যোগার মাধ্যমে আমরা কতটা সুস্থ থাকতে পারি, আজকের পডকাস্টে কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর আজকে এই সম্পূর্ণ পডকাস্টটি যে যোগা সম্পর্কে বলেছেন, তার নাম হচ্ছে শুভম পাল, একজন যোগা ইনস্ট্রাক্টর। এবং তার কাছ থেকে আমরা শুনে নেব যে কিভাবে আমরা যোগার মাধ্যমে আমাদের শরীর এবং মনকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি। তো চলুন শুরু করি। জাস্ট কিছুদিন আগে যোগা ডে শেষ হলো, যোগা দিবস যাকে বলা হয়, বাংলায় বলা হয় যোগ আর ইংরেজিতে বলা হয় যোগা। আচ্ছা, এই যোগা বা যোগ আমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটাতে পারে? দেখুন, যোগ মানেই হচ্ছে, যোগ কথার অর্থ যদি আমরা আক্ষরিক অর্থে বুঝতে চাই, বা পুরনো যারা যোগের ঋষিমণিরা আছেন তাদের কথা অনুযায়ী আমরা ভাবি, যোগের কথা অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। আচ্ছা। জুড়ে দেওয়া কার সাথে কার জুড়ে দেওয়া? মন এবং শরীর এবং আত্মা, আমাদের দেহের 3টে অংশ, প্রধান অংশ বলা যেতে পারে, সেই 3টে অংশকে জুড়ে দেওয়া। সেই জুড়ে দেওয়ার যে মার্গ বা রাস্তা আছে তাকেই এক কথায় আমরা যোগ বলতে পারি। ওকে। তো আমরা যোগের মাধ্যমে আমাদের জীবনের অনেক কিছু চেঞ্জ করতে পারি, অনেক কিছু পরিবর্তন করতে পারি। আচ্ছা। যেমন কোনো মানুষের নিউরোলজিক্যাল সমস্যা আছে, কোনো মানুষের সাইকোলজিক্যাল সমস্যা আছে, কোনো মানুষের ইমোশনালি সমস্যা আছে, কোনো মানুষের এন্ডোক্রোনোলজিক্যালি সমস্যা আছে, হার্ট রিলেটেড সমস্যা আছে। সমস্ত রকম সমস্যার ক্ষেত্রে, যেগুলো ক্রনিক সমস্যা, যেগুলো দীর্ঘদিন ধরে চলছে, বা এর কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার পরেও তিনি খুব বেশি পরিমাণে অসুবিধা ভোগ করছেন, বা অ্যালোপ্যাথির যে ট্রিটমেন্টের পাশাপাশি যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা সাইড এফেক্ট রয়েছে, সেগুলি থেকে উনি নিস্তার পাচ্ছেন না, তখন আমরা যোগের সাহায্য নিতে পারি। ওকে। যেহেতু আমরা বলেছিলাম এর আগে যে আমরা যোগা নিয়ে একটা টপিক করতে চাই, তো অনেক মানুষের অনেক রকম প্রশ্ন আসছে। তার মধ্যে একটা প্রশ্ন তোমাকে আমি জাস্ট তুলে ধরছি, সেটা হচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি রেগে যায় বা খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যায়, এবং ভয় বা রেগে গেলে তাদের নিঃশ্বাস প্রশ্বাস খুব তাড়াতাড়ি চলাচল করে। যদিও যোগা একটা কথা আছে যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের শরীরে রিমোট কন্ট্রোল, তাই তো? এবার এখান থেকে তারা কীভাবে রেহাই পেতে পারে? অনেকে বলে আবার একইভাবে যে আমি যদি রেগে যাই আমার খুব তাড়াতাড়ি হাত পা কাঁপে, সাময়িক, এবং খুব তাড়াতাড়ি আমি
টেম্পার হয়ে যায়, মানে খুব রেগে যায়, পরে বুঝে হয়তো সেটা ঠিক না, বাট আমি রেগে যাই। যোগার মাধ্যমে কি সেটা সলিউশন করা কোনো জায়গায় সম্ভব আছে? হ্যাঁ, একদমই সম্ভব, অসম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে রাগ, ভয় এবং বিষণ্ণতা, এইগুলি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে, অর্থাৎ আমাদের দেহের উদ্দীপনা বেড়ে যায়। ঠিক। তো এর জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমরা যখন খুব ভয় পেয়ে যাই বা আতঙ্কিত হয়ে যাই, আমাদেরকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ জিনিসটা কি না, আমি নিজেকে শান্ত করার চেষ্টা করবো, আমার মনকে তো বোঝাতেই হবে যে আমাকে শান্ত হতে হবে প্রথমে, না হলে আমি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারবো না। ডিপ ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে যে আপনি একদম মন ভরে শ্বাস নেবেন, একদম পেটের শেষ সীমা অবধি যতদূর আপনি শ্বাস নিতে পারবেন, ঠিক এমত অবস্থায় আপনি শ্বাস নেবেন এবং সেটাকে যতটা দ্রুত শ্বাস নিলেন তার থেকে চেষ্টা করবেন ছাড়ার সময় তার থেকে একটু বেশি সময় নিয়ে ছাড়া, যাতে করে আপনার দেহের অভ্যন্তরীণ যে তাপমাত্রা, ঠিক আছে, সেটা যেন নিয়ন্ত্রণ হয়। আপনার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হলেই, আমাদের ব্লাড সার্কুলেশন লেভেল সমান হয়ে গেলেই আমাদের রাগ, ভয়, দুশ্চিন্তা এগুলো খুব দ্রুত কমে যাবে, ঠিক আছে। আর শর্ট টেম্পারমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু প্রাণায়াম তো আমরা করছি, যেমন করছি, এছাড়া আমাদেরকে করা যেতে পারে কিছু আসন করা যেতে পারে। ঠিক আছে, আসন যেমন করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রি পোজ, ঠিক আছে, বা বৃক্ষাসন আমরা করতে পারি। বৃক্ষাসন করার ক্ষেত্রে আমাদের কীভাবে করব, সেটা হচ্ছে আমরা যেমন দাঁড়াই সেরকম দাঁড়ালাম, দুটো পায়ের মধ্যে আমরা 6 ইঞ্চি গ্যাপ নেব, দুটো পা 6 ইঞ্চি গ্যাপে থাকবে। দুটো পায়ে 6 ইঞ্চি গ্যাপে থাকার পরে আমরা আমাদের হাত দুটোকে ঠিক এই কাঁধের পাশ বরাবর নিয়ে যাব, ঠিক আছে, কাঁধের পাশ বরাবর নিয়ে যাওয়ার পর এই হাত দুটোকে আমরা এই মাথার উপরে এরকম তুলে দেবো, তুলে দেওয়ার পর আমাদের যে পা আছে দুটো পাকে আমরা একটা পায়ের উপর নিয়ে চলে আসবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সিং পশ্চার। আমাদের পুরো ফোকাসটা তখন আমাদের দেহের নিয়ন্ত্রণের ওপর চলে আসবে, যে আমি এক পায়ে ব্যালেন্সিং করছি, কিভাবে স্ট্যান্ডার্ড পজিশন মেনটেন করব। এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য আমার যে ফোকাসটা সেটা কিন্তু আমার সরে গিয়ে এক জায়গায় হয়ে যাবে। যখনই আমার মনটা কনসেন্ট্রেট হয়ে যাবে তখন কিন্তু আমার মধ্যে ভয়, উদ্বেগ আস্তে আস্তে অটোমেটিক কমে যাবে। মানে বেসিক্যালি যারা খুব তাড়াতাড়ি প্যানিক হয়ে যায় বা খুব তাড়াতাড়ি রেগে যায় বা খুব তাড়াতাড়ি আতঙ্কিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে ডিপ ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি যারা প্যানিক হয় তাদের ক্ষেত্রে বৃক্ষাসনটা খুবই জরুরি। হ্যাঁ, তুমি বৃক্ষাসনের নাম বললে, আমরা যদি যোগার নানা রকম আসনের নাম শুনি, সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমামই পশু পাখি বা প্রাকৃতিক থেকে নেওয়া। এর কারণ কি? দেখুন, আমরা যদি পুরনো ঋষিমণিদের দিকে তাকিয়ে দেখি, পুরনো দিকে তাকিয়ে দেখি, এনসিয়েন্ট কালচারের দিকে, তো আমরা দেখতে পাবো যে যোগ কিন্তু খুব নতুন বিষয় নয়, মোটামুটি আনুমানিক 2000 বছরের পুরনো একটা বিষয় এবং খুব বড় একটা গভীর বিষয়। তো প্রাকৃতিক আগেকার দিনে যে প্রাচীন ঋষিমুনিরা যারা যোগের আর কি আবিষ্কর্তা, তারা কিছু ভঙ্গিমাকে অনুসরণ করতেন। কীরকম ভঙ্গিমা? কোনো কুকুর আড়িমুড়ি ছাড়ছেন, ঠিক আছে, সেই আড়িমুড়ি করার ভঙ্গিমাটা দেখে তাদের মনে হলো এরকম যদি ভঙ্গিমাটা আমরা যে আসন প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে তাকে একটা আসনের নাম দিয়ে দিল। কোনো আসন আমরা প্র্যাকটিস করছি, সেটা একটা পর্বতের মতো দেখতে লাগছে, ঠিক আছে, তখন দেখা গেলো পর্বত আসন দেওয়া হলো সেই আসনটার নাম। কোনো আসন আমরা প্র্যাকটিস করছি, যেমন বৃক্ষাসনের কথা বললাম, যে বৃক্ষের ন্যায় দেখতে লাগছে, যিনি প্র্যাকটিস করছেন যোগ অভ্যাসকারী, তাকে দেখতে লাগছে বৃক্ষের ন্যায়, সেই জন্য তাকে নাম দেওয়া হলো, সেই আসনটির নাম দেওয়া হলো বৃক্ষাসন। যদি আমরা কোবরা পোজ, ঠিক আছে, আমরা যদি উষ্ট্রাসন করি, তো সেক্ষেত্রে একটা কোবরা পোজ, বা ভুজাঙ্গাসন করছি আমরা, ভুজাঙ্গাসনকে সাপের মতো, সাপ যেরকম এরকম ফনা তুলে থাকে, আমি ঠিক ভুজাঙ্গাসন করলে আপনার বডি পশ্চারটা সাপের ফনার মতো হয়ে থাকবে। সেই জন্য এই আসনগুলো এই দিক থেকেই নেওয়া। মানে বেসিক্যালি আমাদের আসন করার সময় আমাদের শারীরিক গঠন যেভাবে হয়, আগেকার ঋষিমুনিরা সেইভাবেই প্রাকৃতিক বা পশু পাখিকে মেনশন করে সেই নামটাকে কন্টিনিউ করেছে। আমাদের বর্তমান সময়টা খুব বড় সমস্যা ঘুমের। আমরা যদি জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত, বা 8 ঘন্টা। আবার বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু 8 থেকে 10 ঘন্টা। কিন্তু বর্তমান সময়ে মানে কাজের তালে বা ব্যস্ততার কারণে হয়তো অনেকেরই ঘুমটা হয় না, এই টাইমটাকে ম্যানেজ করা যায় না। যোগার মাধ্যমে তার কম সময়টাকে, মানে ঘুমের সময়টাকে কম করে সে যোগাকে যদি কোনো রকম হাতিয়ার করে সেই জায়গাটা কি পরিপূরক করা সম্ভব হবে? দেখুন, আজকালকার ব্যস্ততার দিনে ঘুম কমে যাওয়াটা একটা খুব সাধারণ বিষয় জায়গায় দাঁড়িয়ে গেছে। অধিকাংশ মানুষের মুখে আপনি শুনতে পাবেন যে আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারি না, বা আমার ঘুমের সমস্যা হচ্ছে। এক্ষেত্রে যোগ আপনাকে সাহায্য করতে পারে
একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকদিন 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ঘুমের প্রয়োজন। দরকার। হ্যাঁ, ঠিক আছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে 8-10 ঘন্টা হয় এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও কিছুটা ঘুম কমে যায়। আচ্ছা, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘুমের একটা বড় সমস্যার জন্য তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ঠিক। কেমন? এই ঘুমটাকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আমাদের যোগ নিদ্রা, আচ্ছা, আমাদের যে যোগ নিদ্রা আছে যোগশাস্ত্রে, সেটার অভ্যাস করা প্রয়োজন। যোগ নিদ্রা এমন একটা অভ্যাস, যে অভ্যাসটা আপনি বাড়িতে কোনো ফোনের মাধ্যমেও করতে পারবেন কিংবা কোনো যোগ অনুশীলন কেন্দ্রে গিয়ে আপনি আপনার প্রশিক্ষকের মাধ্যমেও করতে পারবেন। সিস্টেমটা এরকম যে আপনি 20 থেকে 30 মিনিট একটা রেস্টিং পশ্চারে গেলেন, শবাসনে শুয়ে। আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে যে আপনি পায়ের দিকে ফোকাস রাখুন, আপনি আপনার হাঁটুর দিকে ফোকাস রাখুন, আপনি আপনার কোমরের দিকে ফোকাস রাখুন, আপনি আপনার নিঃশ্বাসের ওপর ফোকাস রাখুন, আপনি আপনার দেহের অভ্যন্তরীণ সঞ্চালনের ফোকাস রাখুন। এরকম কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনাকে একটা রিল্যাক্সিং মোডে নিয়ে যাওয়া হবে, যেটি আপনি অবচেতন অবস্থায় থাকবেন, জেগে থাকবেন, কিন্তু আপনার বডি রিফ্রেশ হবে একটা ডিপ ঘুমের মধ্যে। ওই 8 ঘন্টার একটা সেশন আপনি যদি খুব ভালোভাবে করেন বা আপনাকে করানো হয়, তাহলে আপনার 8 ঘন্টা পর মনে হবে আমি 3 ঘন্টা ঘুমিয়েছি। এতটাই পাওয়ারফুল একটা টেকনিক যোগ নিদ্রা। হ্যাঁ, এবং এটা যদি আপনি নিয়মিত অভ্যাস করেন, সেক্ষেত্রে রাত্রিরে আপনার কিছুটা ঘুম কম হলেও বিশেষ প্রভাব আপনার শরীরে পড়বে না, যেটা আমাদের যেটা ব্যস্ততার জীবনে বা যে ঘুম কম আসার বিষয়টাকে, হ্যাঁ, এটা রিকভারি করতে ঘুম কম আসার বিষয়টা অন্য একটা সমস্যা। আচ্ছা, এটা আচ্ছা। সমস্যা, কিন্তু মানে আমরা যে টপিক নিয়ে আমি কথা বলছি বেসিক্যালি, যেমন নরেন্দ্র মোদীজি উনি মাত্র 3 ঘন্টা ঘুমায়, অনেকে আবার 6 ঘন্টাও ঘুমায়, কিন্তু সেটা কভার হয় না, সেটা যোগ নিদ্রার মাধ্যমে সেটা করা সম্ভব। আচ্ছা, যোগ নিদ্রার ক্ষেত্রে কি আমাদের ইনস্ট্রাক্টর দরকারি, মানে যিনি যোগাসন করান বা যোগ ব্যায়াম করান তাদের দরকারি, নাকি আমি বাড়িতে বসে নিজের মতো করে করতে পারি? দেখুন, যখন আপনি প্রথম অনুশীলন করবেন বা প্র্যাকটিস করবেন, তখন আপনার একজন প্রশিক্ষকের প্রয়োজন দরকার। আচ্ছা, প্রয়োজন না হলে এটা আপনি সঠিকভাবে করতে পারবেন না। আপনাকে যদি আমি ইনস্ট্রাকশনটাই না দিই, তো আপনার এই বিষয়টা বোরিং লাগবে, যে শুয়ে শুয়ে আমি কেমন করে করব, কী করব না করব। আমার মনে হয় প্রথম 2-4টে সেশন আপনাকে প্রশিক্ষকের মাধ্যমে জেনে নেওয়ার পর আপনি বাড়িতে অনায়াসেই করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন আপনি করলেন যে আমাদের প্রধানমন্ত্রী খুব কম সময়ে ঘুমিয়ে সারাদিন একটা এনার্জেটিক ব্যাপার নিয়ে আপনি কাজকর্ম করেন। তার বিষয় কারণ হচ্ছে যোগ। আপনি দেখবেন উনি দীর্ঘদিন যোগ অভ্যাস করেন, ঠিক আছে, এবং উনি যে 3-4 থেকে 4 ঘন্টা ঘুমান, এই ঘুমটা হয় তার কিন্তু একদম গভীর ঘুম। উনি যে সময় ঘুমান এবং যে সময় ওঠেন, তিনি তার পুরো সময়টাই ইউটিলাইজ করছেন ঘুমের পেছনে। আচ্ছা। আমরা সাধারণ মানুষেরা রাত্রি 10টায় ঘুমালে আমাদের ঘুম আসতে নিতে 11টা 12টা 2 ঘন্টা হয়ে যায়, পেরিয়ে যায়, এবং আমাদের ঘুম হয়তো 6টার দিকে ভেঙে যায়। সেক্ষেত্রে আমাদের ঘুমের টাইমটা কমে যায়, শোয়ার সময়টা বেড়ে যাচ্ছে, ঘুমের সময়টা কমে যাচ্ছে। তো আমরা তাদেরকে বলবো যে আপনারা যোগ নিদ্রা অভ্যাস করুন, আর আপনারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অর্থাৎ রাজকীয়ভাবে আমরা আমাদের জীবনযাপন করছি, সেই জীবনযাপনের ধারাকে একটা সীমিত জায়গায় নিয়ে আসুন, যে প্রত্যেক দিন একই সময়ে ঘুমোতে যান এবং প্রত্যেক দিন একই সময়ে ঘুম থেকে উঠুন। দেখবেন আপনার যে স্লিপ সাইকেল, একটা গুড কোয়ালিটি স্লিপ আপনি চাইছেন, সেটা আপনি অনেকটা আয়ত্তে আনতে পারবেন। এবং এই ঘুম না আসার পিছনের একটা মস্ত বড় কারণ হচ্ছে এখনকার দিনের মানসিক সমস্যা। মানুষ কাজের চাপে অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি কর্মব্যস্ততায় ভরা, এবং মনমতো আশানুরূপ ফল না পাওয়ার জন্য মানুষ অনেক বেশি হতাশাগ্রস্ত। এই হতাশা, ডিপ্রেশন এবং কাজের চাপ, কর্মব্যস্ততার জীবনে মানুষের ঘুমের পরিসর অনেক ছোট হয়ে গেছে। ডিপ্রেশনের কথা যেহেতু আপনি বললেন, ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যোগার মাধ্যমে কি আছে? দেখুন, ডিপ্রেশন একটা সমস্যা, একটা স্টেট অফ মাইন্ড। আমরা যেমন অনেক কিছু ভাবি, একই কথা ভাবতে ভাবতে যদি বেশি ভাবি, একই কথা বারবার ভাবছি, তার মানে সেটাকে হয়ে গেল ওভার থিঙ্কিং। ঠিক আছে, ডিপ্রেশন একটা মেন্টাল স্টেট, একটা মনের একটা ভাব। আপনি কোনো কাজকে নিয়ে অতিমাত্রায় চাপ নিয়ে নিচ্ছেন বা প্রেশার চলে আসছে, তখন আপনি বিষণ্ণতায় চলে যাচ্ছেন ব্যাপারটা নিয়ে, তখন সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে যোগের মাধ্যমে যদি সারাতে হয় আপনাকে, তাহলে প্রথমেই আপনাকে করতে হবে যেটা, আপনার মনটাকে একদম শান্ত করতে হবে। ঠিক আছে, মনটাকে আপনি শান্ত একদিনে করতে পারবেন না, তার কারণ হচ্ছে আমাদের মনকে বলা হয় মাঙ্কি মাইন্ড। যেমন দেখবেন বানরেদের দল এক ডাল থেকে আর এক ডাল খুব দ্রুত গতিতে ছুটে চলে, আমাদের মনও ঠিক মাঙ্কি মাইন্ডের মতো, ওরাও এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে। আপনি হয়তো এখানে বসে থাকবেন, আপনার চিন্তা ভাবনা অন্য জায়গায় চলে যাবে। মনকে স্থির করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাণায়ামের অভ্যাস করতে হবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা অল্টারনেটিভ ব্রিথ নস্ট্রিল হিসেবেও পরিচিত বা নাড়ি শোধন প্রাণ হিসেবে করা যেতে পারে। এটা কিভাবে করবেন? আমাদের এই যে ডান হাত,
তার যে 5টা আঙুল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আঙুল হচ্ছে থাম ফিঙ্গার। আমরা ভালো আছি লোককে দেখাই এই থাম ফিঙ্গারের মাধ্যমে। আর একটা আঙুলের গুরুত্বপূর্ণ আঙুল হচ্ছে এই রিং ফিঙ্গার, এই মধ্যমা যেটাকে বলা হয়। এই মধ্যমা আঙুল আমাদের ডাইরেক্ট হার্টের সঙ্গে কানেক্টেড, ইন্টারলকিং, আমাদের নার্ভের মাধ্যমে জুড়ে আছে। তো আমরা কি করব, আমরা এই দুটো আঙুলের মাধ্যমে আমাদের নাকের যে বাম দিক, আমাদের নাকের দুটো অংশ, একটা দুটো অংশ দিয়ে আমরা শ্বাস নিই, ঠিক আছে? তো এই সিস্টেম আমরা অনুলোম-বিলোমটা করবো এইভাবেই যে আমাদের নাকের প্রথমে ডান দিকের একটা অংশকে চেপে ধরবো, তাহলে আমাদের বাঁ দিকের নাকটা ওপেন এয়ার হয়ে থাকলো। একদিকে শ্বাস নিলাম, শ্বাস ঠিক ততটাই নেবো যতক্ষণ না আমার বুকে সম্প্রসারণ শেষ অবধি না হয়, মানে আমার চেস্ট যেন সম্প্রসারণ হয়। একটুখানি শ্বাস নিলাম, এতে কিন্তু আমার গুরুত্ব খুব একটা ভালো আমি পাবো না, ফল পাবো না, আশানুরূপ ফল পাবো না। এই যে শ্বাস নিলাম, এটা শ্বাসটা নেওয়ার পর এই যে আমার রিং ফিঙ্গার, এটা দিয়ে আমি বাঁ দিকের নাকটাকে চেপে ধরে ডান দিক দিয়ে কিন্তু আমি ছেড়ে দেবো শ্বাসটাকে। ঠিক এই সিকোয়েন্স মেনটেন করে আমি যেই বাঁ দিকে নিয়ে ডান দিকে ছাড়লাম, তারপরের সিকোয়েন্সটা এরকম মেনটেন করতে হবে যে আমাকে ডান দিকে নিতে হবে, এবং ডান দিকে নাকটাকে ধরার পর আমি সেটাকে বাঁ দিকে ছেড়ে দেবো। এইভাবে অনুলোম বিলোমটাকে 5 to 10 মিনিটস আপনি করতে পারেন। যারা বিগিনার তারা 2 to 3 মিনিট, মানে 2 থেকে 3 মিনিট তারা করতে পারেন। দেখবেন তাদের মনটা অনেক বেশি শান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে এই একটা ব্যায়ামের ক্ষেত্রে আমার 2-3 জিনিস রিকভার হবে। একটা হচ্ছে আমার ফোকাস বাড়বে একদম, আর একটা হচ্ছে আমার যদি ভয়, আতঙ্ক, রাগ হয় সেগুলো ধীরে ধীরে কন্ট্রোল হবে এই একটা যোগের মাধ্যমে, একটা অভ্যাসের মাধ্যমে। আচ্ছা, আপনি এইমাত্র যে বললেন অনুলোম বিলোম প্রাণায়াম, এর সাথে কি ডিফারেন্স মেডিটেশনের, বা মেডিটেশন আমাদের জীবনে কি কি উপকারিতা আছে? দেখুন, মেডিটেশন আর প্রাণায়াম দুটোই কিন্তু আলাদা। আচ্ছা, ঠিক আছে। কেন আলাদা? আমরা যদি একটু পিছনের দিকে যাই, যোগের পিছনের দিকে যাই, আমাদের যোগে 8টা লিম্স আছে বা পথ আছে এবং মার্গ আছে, ঠিক আছে? সেই পথ অনুযায়ী দেখতে গেলে ইয়ামা, নিয়ামা, আসানা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টা পথকে আমাদেরকে অতিক্রম করে তবে আমরা সমাধি স্টেজে যাই, আলটিমেট স্টেজে যাই। তো আপনি দেখবেন ইয়ামা, নিয়ামা, আসানা, মানে আপনি 3 নম্বর স্টেজে আসছেন। ইয়ামা মানে হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন, নিয়ামা মানে হচ্ছে পার্সোনাল ডিসিপ্লিন, তারপরে আসানা। আমি প্রথমেই আসন করতে যেতে পারবো না, আমার মন শান্ত হবে না, আমি করতেই পারবো না। আসানার পর ধ্যান, তারপর ধারণা, তারপর সমাধি। তাহলে আপনি মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। আচ্ছা, প্রাণায়াম মানে হচ্ছে আপনার দেহের ক্রিয়া, অভ্যন্তরীণ ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, ধ্যান মানে হচ্ছে আমি কোনো কিছুকে কনসেন্ট্রেট করে একটা দীর্ঘ সময় একটা জায়গায় বসে থাকছেন, ঠিক আছে? ইনার পিস অফ মাইন্ড, আপনার দেহের অভ্যন্তরীণ যে সমস্ত চিন্তাভাবনা, সেটা আপনার মনের মধ্যে আপনি চিন্তা করছেন এবং আপনি একটা ফোকাস বিন্দুতে বা কোনো কিছু চিন্তা করে একটা জায়গায় বসে থাকছেন, সেটাকে বলা হচ্ছে ধ্যান। সেখানে আপনার কনসেন্ট্রেট লেভেল বাড়বে। যে সমস্ত লোকেদের আইকিউ লেভেল কম, যারা একটা কথা তুমি বললেন তৎক্ষণাৎ ভুলে যায়, তাদের ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু প্রাণায়ামের ক্ষেত্রে সেটা নয়। প্রাণায়াম জিনিসটা হচ্ছে আপনি আপনার বডিকে নতুনভাবে রিল্যাক্সিং মোডে আনতে চাইছেন, রিফ্রেশমেন্ট করতে চাইছেন, ঠিক আছে? যেমন আমাদের শরীরের মধ্যে বর্জ্য জমে গেলে আমরা ডিটক্স করি, সেরকম আমাদের মনের মধ্যে বা অভ্যন্তরীণ কোনো শরীরের মধ্যে আমরা যদি ডিটক্স করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রাণায়াম। অনুলোম বিলোম হচ্ছে একটা প্রাণায়াম। আচ্ছা, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের শরীরের অভ্যন্তরীণ আমাদের নাড়ি, আমাদের যোগশাস্ত্র অনুযায়ী আমাদের 72,000 নাড়ি দিয়ে আমাদের শরীর গঠিত। অ্যানাটমিক্যালি দেখতে গেলে যেমন 650টা পেশি, 206টা হাড় দিয়ে গঠিত, সেরকম যোগশাস্ত্র অনুযায়ী আমাদের 72,000 নাড়ি দিয়ে গঠিত। এই প্রত্যেকটা নাড়িকে শোধন করতে গেলে আমাদেরকে কিন্তু আমাদের প্রাণায়াম করতে হবে, প্রাণায়ামটা করতে হবে। আর যদি আমি ফোকাস আরও বেশি তীব্র করতে চাই, সেক্ষেত্রে আমাকে ধ্যান করতে হবে, মেডিটেশন আমরা আরও বেশি কথা বলবো, কারণ মেডিটেশন এখনকার সময় একটা বেশ বড় মানে নাম, এবং যোগানুসারে সব থেকে বড় ব্র্যান্ডও বলা যায়, মানে বড় একটা অংশ বলা যেতে পারে। যাই হোক, আমরা মেডিটেশনে আরও পরে আসছি। আমরা কিছুদিন আগে বললাম যে যোগাসনের নামগুলো সব পশু পাখি প্রাকৃতিক দিয়ে, ঠিক সেইভাবে যোগাসনে যেমন মন্ত্র আছে অনেক, যেমন ওম যে শব্দটি উচ্চারণ হচ্ছে সেটা মন্ত্র আকারে। তো এখানে অনেক সময় ধার্মিক একটা বিষয় চলে আসে। যোগাসন কি বিজ্ঞান না ধার্মিক, বা না ধর্মের সাথে রিলেটেবল? দেখুন, যোগ হচ্ছে একটি অনেক পৌরাণিক একটা তথ্য বলতে বিষয়, ঠিক আছে? আনুমানিক 2000 বছরের পুরনো একটা বিষয়, যা অত্যন্ত গভীর। এখানে ধার্মিক বিষয়টা হিন্দু শাস্ত্রের সাথে জড়িত। যোগ সাধারণত হিন্দু শাস্ত্রের সাথে জড়িত, এবং ওম একটি খুব পাওয়ারফুল মন্ত্র। ওমকে যদি আপনি ভাঙেন,
তাহলে আপনি 3টে শব্দ পাবেন, আ, উ, ম। ম। এই 3টে শব্দকে জুড়লেই তবেই আপনি কিন্তু ওম শব্দটি উচ্চারণ করতে পারবেন। ঠিক। ওম হিন্দু ধর্মের একটি বড় প্রতীকও বলা যেতে পারে। দেখবেন অনেকের বাড়িতে ওম চিহ্ন টিহ্ন এসব দেওয়া থাকে। ওম চিহ্ন থেকেও বড় কথা হচ্ছে ওম উচ্চারণ করলে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয়, যেটা আমাদের ব্রেনের পক্ষে খুব কার্যকরী। ওকে। হ্যাঁ, আমাদের ব্রেনে 3 ধরনের ওয়েভস থাকে, আলফা, থিটা এবং গামা। আমরা যখন খুব জোরে এবং দীর্ঘ সময় ধরে ও করে উচ্চারণ করব, আমাদের ব্রেনের মধ্যে কিন্তু আলফা এবং থিটা এই 2 ধরনের ওয়েভস তৈরি হয়। আচ্ছা এই ওয়েভস তৈরি হওয়ার ফলে আমাদের ব্রেনের কার্যকারিতা অনেক বেড়ে যায়। আচ্ছা। কারেন্টলি একটা মেন্টাল স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে যে সমস্ত পেশেন্টদের ব্রেন ক্যান্সার হয় এবং পোস্ট অপারেটিভ কেয়ার অর্থাৎ অপারেশনের পরে তাদের ব্রেনের ক্রিয়া সচল রাখার জন্য, তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তাদেরকে ওমকার জব মেডিটেশন করানো হয়। ওমকার জব মেডিটেশন করানোর ফলে নিউরোসায়েন্টিস্টের যার সমস্ত রিসার্চ পেপার আছে, আপনি এমস পাবলিশ যে কোনো রিসার্চ পেপার দেখতে পারেন, সেখানে বলা হয়েছে যে তাদের আলফা এবং থিটা যে দুটো ওয়েভস আমাদের ব্রেনের পক্ষে সুস্থতার পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই ব্রেনের যে ওয়েভস সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে যারা ব্রেন হ্যামারেজ বা ব্রেনের সমস্যা নিয়ে যে সমস্ত রোগীদের উপর রিসার্চ করা হয়েছিল তারা খুব ভালো সুফল পেয়েছে। সেই জন্য ওম শুধু একটি শব্দ বা কোনো ধর্মের চিহ্ন নয়, ওম একটি খুব পাওয়ারফুল মন্ত্র, যেটির মাধ্যমে আমরা আমাদের ব্রেনের কার্যকারিতা বাড়াতে পারি। বেসিক্যালি আমাদের সনাতনের ধর্মে যে মন্ত্রগুলো আছে সবকটাই আমাদের শারীরিক এবং বাহ্যিক দুটোর ক্ষেত্রে ডেভেলপ করে। তো এবং সেটা যোগার সাথে যখন কানেক্ট হচ্ছে সেটা আরও বেশি পাওয়ারফুল হচ্ছে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, যোগা যারা করে তারা শুধুমাত্র যোগের বা শরীরচর্চার উপর ধ্যান দিলেই হয় না, খাওয়ারও একটা বড় বিষয় কাজ করে। তামসিক বা সাত্ত্বিক এই খাবারকে মেনটেন করে যদি যোগা করা হয় আরও বেশি উপকারিতা হয়। সেটা কেন হয়? দেখুন, আমাদের দেহ তৈরি হচ্ছে কোষ দিয়ে, এটা আমরা সবাই জানি। একদম ঠিক আছে, তো যারা যোগ অভ্যাস করছেন, ঠিক আছে, যোগের একটা পার্ট হচ্ছে ডায়েট বা নিউট্রিশন বা খাবার। তো খাবারকে যোগের যে খাবার আয়ুর্বেদ অনুযায়ী 3 ধরনের খাবার থাকে, ঠিক আছে, এটা রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক। তো আমরা রাজসিক খাবার কোনগুলোকে বলবো? রাজসিক খাবার সেগুলো কি বলবো যে খাবারগুলো আমাদের শরীরের পক্ষে খুব একটা উপযোগী নয়। আচ্ছা। যেমন ভাজা পোড়া, ঠিক আছে, ঝাল জাতীয় খাবার। রাজসিকের খাবার আমাদের শরীরের পক্ষে খুব একটা অ্যাবজর্বসেবল নয়, আমরা খেয়ে সেটাকে হজম করতে পারি না। তারপরে যে তামসিক খাবার কোনগুলো বলবো? যে সমস্ত খাবারগুলো খেলে আমাদের শরীরের যে গ্রন্থিগুলো আছে সেগুলো বেহুশ হয়ে পড়ে। আচ্ছা। যেমন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য, ক্যাফেন বলতে পারেন, কফিও কিন্তু আমাদের দেহের একটা প্রভাব ফেলে, বা মাদক দ্রব্য, অ্যালকোহল, এইসব সমস্ত জাতীয় দ্রব্যগুলিকে আমরা তামসিক আহার মধ্যে রাখি। ওকে। এবং শুদ্ধতম আহার হিসেবে বিবেচিত হয় একমাত্র সাত্ত্বিক আহার, আচ্ছা। অর্থাৎ নিরামিষ খাবার। যোগ অনুশীলনকারীদের উপর ভিত্তি করে দেখা যায় যে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু পরিবর্তন আসে। এই যে বলেন আপনি রাগ, মানুষ শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছেন, খুব অল্প সময়ের মধ্যে রেগে যায়, অনেক মানুষের মনের মধ্যে একটা অহেতুক ভয় সৃষ্টি হয়, এর জন্য খাবার অনেকটা দায়ী। এখনকার দিনে লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে সুষম খাবার খাওয়াটা একটা ভীষণ জরুরি। আপনি যদি সুষমভাবে খাবার না খান তাহলে আপনি আপনার শরীরকে ঠিকমতো চালনা করতে পারবেন না। সেই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করা আমার মনে হয় জরুরি। আর আমাদের যত রকমই সমস্যা হোক না কেন, শুধুমাত্র যোগ করলেই সেরে যাবে ব্যাপারটা এমনটা নয়। যোগ করার সঙ্গে সঙ্গে আমাদের সঠিক লাইফস্টাইল লিড করা, সঠিক খাবার খাওয়া এবং সঠিকভাবে চলাফেরা করাটা ভীষণ জরুরি। আপনি একটা রোগ হয়েছে, আপনি শুধু ওষুধই খেয়ে যাচ্ছেন, কিন্তু ডাক্তার আপনাকে বাকি যে কথাগুলো মানা করেছে সেগুলো শুনছেন না। সাপোজ আপনার জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল খাচ্ছেন, জ্বর কমে যাচ্ছে, এদিকে আপনি ঠান্ডা জলে চানও করছেন, তাহলে আপনার জ্বর কোনো দিন সারবে না। যোগের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি আপনার একটা নির্দিষ্ট সমস্যা হয়েছে, আপনি যোগ অভ্যাস করে দিচ্ছেন, এদিকে সারাদিনটা আপনার যেগুলো করণীয় নয় সেগুলো করে দিচ্ছেন, তাহলে শুধু যোগ অভ্যাসের সুফল আপনি পাবেন না। আচ্ছা, পাওয়া সম্ভব না। আমরা ব্যস্ততার জীবন নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। ব্যস্ততার জীবনের মধ্যে অন্যতম পার্ট হচ্ছে যে আমরা কোনো কাজে যাচ্ছি বা কোনো জায়গায় যাচ্ছি, সেখানে বাসে বসে আছি বা ট্রাফিকে আটকে রয়েছি। ব্যস্ততার মধ্যে এই ঘটনাগুলো প্রায় ঘটে। ঠিক বাসে বসে থাকা বা ট্রাফিকে আটকে যাওয়ার সময় এমন কিছু করা যেতে পারে যেখানে আমাদের মনকে আরও বেশি শান্ত করবে এবং আরও বেশি ফোকাস দেবে যে আমি যে কাজে যাচ্ছি
সেখানে আমি কাজটা সঠিকভাবে করতে পারি। সেই মনকে কন্ট্রোল করার জন্য সে যদি ট্রাফিকে বা বাসে কোনো জায়গায় আটকে থাকে, কোন যোগা ব্যায়ামের মাধ্যমে সে তার এই ফোকাসটাকে ফিরে পেতে পারে? দেখুন, বাসে বা টেবিল ডেস্কে কাজ করা এখন আমাদের একটা নিত্যদিনের প্রয়োজনীয়তা পড়ে গেছে। আমরা এখন সবাই অফিসে কাজ করছি, বাসে ট্রেনে যাতায়াত করছি। বাসে ট্রেনে যাওয়ার সময় আমরা কিন্তু কোনো আসন করতে পারবো না, কারণ আসনের ডেফিনেশন ব্যাপারটা আলাদা। আমরা কিছু টেকনিক ইউজ করতে পারি। যেমন আপনি একটা লং টার্ম ডিস্টেন্স যাচ্ছেন, সেখানে আপনি আপনার ব্রিদিং প্যাটার্নকে একটা রিদমের মধ্যে আনতে পারেন, যাতে আপনার কি হবে না, আপনার ইন্ডুরেন্স পাওয়ার ক্ষমতা বেড়ে যাবে। কেমন? তো আপনি বাসে যাচ্ছেন, আপনার খুব বোরিং লাগছে, আপনি আপনার যে রিদমিক পাওয়ার, আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাকে একটা রিদমিক পাওয়ারের মধ্যে আনতে পারেন। আপনি কনসেন্ট্রেট করুন, আপনি মনোনিবেশ করুন আপনার শ্বাস প্রশ্বাসের ওপরে। এছাড়া আপনি টেবিল ডেস্কে কাজ করছেন, টেবিল ডেস্কে কাজ করতে 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 আমার শোল্ডার জয়েন্ট ব্যথা হয়ে যাবে, কাঁধে ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? আপনি চেষ্টা করুন আপনার আশেপাশের আপনার কোনো কলিগ যেন বুঝতে না পারে, কিন্তু আপনি শোল্ডার রিল্যাক্সেশন করবেন। একটা টেকনিক ইউজ করে, সেটা হচ্ছে শোল্ডার রিল্যাক্স টেকনিক। আপনি কী করবেন, চেয়ারে বসে আছেন, কিছুই করার দরকার নেই, হাত দুটো চেয়ারের হাতলের উপর রাখলেন, 5 সেকেন্ড টিল নাও এই আমাদের যে দুটো কাঁধ, শোল্ডার জয়েন্ট, এই কাঁধটাকে আমি যতটা চেষ্টা করবো এই কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের যে কান আছে, আচ্ছা, এই কানের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 রিল্যাক্স। এরকম করে আপনি দিন 2 থেকে 5 বার করুন। আপনার যে দীর্ঘ সময় ধরে আপনার যে কাঁধের উপর যে একটা অস্বস্তি ভাব, কাঁধ স্টিফ হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, যন্ত্রণা হয়ে যাওয়া, এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? খুব জোরে আপনি আরেকটা টেকনিক ইউজ করতে পারেন, যে আপনার খুব বিরক্তি লাগছে একটা কাজ করতে করতে, অনেকক্ষণ টেবিলে একটা কাজ করতে, অনেকেরই হয়। হ্যাঁ, বিরক্তি লাগছে, আপনি কী করবেন, খুব জোরে একটা শ্বাস নিন, মুখ দিয়ে নিন, নাক দিয়ে নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। আচ্ছা, ঠিক আছে? নাক দিয়ে নিলেন এবং মুখ দিয়ে সেটা ছাড়লেন, নাক দিয়ে নিলেন, মুখ দিয়ে ছাড়লেন, 2 থেকে 5 বার করুন। আপনার যে বিরক্তিকর ভাবটা সেটা আপনি চলে যাবে, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। অনেকে এখন ব্রেকআপ হয়, প্রেমে ধাক্কা খায়, বা বেসিক্যালি মন খারাপ হয়। মন খারাপ হলে বুকের উপর একটা চাপ সৃষ্টি হয়। অনেক জায়গায় দেখা গেছে, অনেক যোগা সেন্টারে দেখা গেছে যে মানুষ কোনো একটা যোগাভ্যাস করতে করতে কেঁদে ফেলছে। এর সাথে মন খারাপের বা বুকের চাপ থাকার কোনো সম্পর্ক রয়েছে? দেখুন, যোগশাস্ত্রে অনুযায়ী বলতে গেলে আমাদের গোটা দেহেই কিন্তু বিভিন্ন জায়গায় দুঃখ সঞ্চিত হয়ে থাকতে পারে। আচ্ছা, শুধুমাত্র মনেই থাকবে ব্যাপারটা এমনটা না। আপনি দীর্ঘক্ষণ কাজ করছেন বা কর্ম করছেন, তার এফেক্ট যেমন আপনার শরীরেও পড়ছে, আপনার মনেও পড়বে। ঠিক সেরকম আপনি দীর্ঘদিন ডিপ্রেশনে আছেন বা মানসিক চাপে আছেন বা ব্রেকআপের একটা চাপ থাকে, সেই জায়গাতে আছেন, সেটা শুধু যে আপনার মনে পড়বে ব্যাপারটা এমনটা না, আপনার শরীরেও পড়বে। এক্ষেত্রে আপনি যদি সেখান থেকে রিল্যাক্সেশন পেতে চান বা যোগ অভ্যাস করে নিজেকে হালকা করতে চান, সেটা বিপাসনা মেডিটেশন বলে একটি মেডিটেশন আছে। আচ্ছা, সেটা খুব স্বয়ংক্রিয় কিছু সংস্থা করায়। সেই বিপাসনা মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার দুঃখকে নিবারণ করতে পারেন। এতটা একটা হ্যাঁ, যোগের মাধ্যমে। ওটা একটা ধ্যান, কিন্তু ওটাকে ক্রিয়ার মতো করে করানো হয়। যেমন আমি অনুলোম বিলোম প্রাণায়াম বললাম, প্রাণায়ামের মতো করে করানো হয়। এটি নির্দিষ্ট কিছু সংস্থাই করতে পারে, একমাত্র তারাই এই বিষয়টা জানেন, এবং এটা আমরা সবাই মনে করলেই আমরা পারি না। এই জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। আপনি একজন মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলবেন, মনস্তত্ত্ববিদের সঙ্গে, তিনি আপনাকে কাউন্সিলিং করবেন, তারপর তিনি যতক্ষণ না প্রেসক্রাইব করবেন ততক্ষণ আপনি বিপাসনা করতে পারবেন না। বা আপনি যদি সরাসরি কোনো বিপাসনা মেডিটেশন সেন্টারে যান, ওনারা আপনাকে প্রথম জাজ করবেন যে আপনি আদৌ নিতে পারবেন কি না, আপনার কী সমস্যা আছে বা কী সমস্যা নেই, এগুলো জানার পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে আপনাকে বিপাসনা মেডিটেশন করতে দেবে দরকার আছে কিনা বেসিক্যালি। তার মানে আমাদের মনে যদি কোনো রাগ বা কোনো কষ্ট জমে থাকে, রাগটা আমি একটু বাড়তেই বললাম হয়তো, বাট রাগ, কষ্ট, অভিমান যাই জমে থাকবে, সেটা যোগের মাধ্যমে আমাদের মন থেকে বের করে দেওয়া সম্ভব। বেসিক্যালি আমরা জিমে যাই শরীরকে বিল্ড করার জন্য, আর যোগা আমাদের মেন্টাল হেলথকে ডেভেলপ করে। ওভারঅল বিষয় হচ্ছে এইটা, তাই তো? সঙ্গে শারীরিক অনেক রোগ ব্যাধিকেও নিরাময়। ঠিক তো? ঠিক। ওকে, দেখুন, যোগ মানে আপনি যেটা বললেন যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, জিম করি, জিমে গিয়ে শুধুমাত্র আমাদের ফিজিক্যালি ডেভেলপমেন্ট হয়, আমাদের কিন্তু মনের কোনো রকম বিস্তার হয় না। কিন্তু আপনি যদি যোগাভ্যাস করেন, আপনি দেখবেন যে আপনার ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, আপনার মানসিক শারীরিক সমস্ত কিছুরই আপনার বিস্তার লাভ করছেন। আপনি সব কিছুর উপর একটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন, আপনি শরীরকে কন্ট্রোল করতে পারবেন। অতএব যোগ অভ্যাস ফিজিক্যালি ফিটনেসের থেকে কম কিছু নয়।
যোগশাস্ত্রে একটা কথা আছে যে যার মেরুদণ্ড যত বেশি নমনীয় তার বয়স তত কম। এই কথাটার তাৎপর্য কি, বা এটা কি আদৌ সত্যি? দেখুন, ওটা প্রচলিত কথা, কিছু মানুষ বলে থাকেন, কিছু জায়গায় শোনা যায়, কিন্তু এর সঙ্গে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। যে যোগশাস্ত্র অনুযায়ী এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই যে আপনার মেরুদণ্ড নমনীয় মানেই আপনার বয়স কমে যাবে, বা আপনার মেরুদণ্ড শক্ত মানেই আপনার বয়স বেড়ে যাবে। হ্যাঁ, এটাকে এভাবে আমরা দেখতে পারি যে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাই কিন্তু ব্রেন। ব্রেন যদি আমাদের কাজ করা বন্ধ করে দেয়, আমাদের দেহের এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে আমি চোখের পাতা ফেলছি, এই যে আমি ঘাড় নাড়াচ্ছি, এগুলো আমরা মুভমেন্ট করতে পারবো না। তো বিষয়টা কি হয় যে আমাদের ব্রেনের থেকে আমাদের শরীরের যে সমস্ত অর্গ্যানগুলোতে বা অর্গ্যানগুলোতে আমাদের রিসেপ্টরের মাধ্যমে যায়, সেই সমস্ত সেই যায় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে নার্ভের মাধ্যমে। তা ব্রেন থেকে আমাদের যে গোটা শরীরের নার্ভ ছড়িয়ে গেছে, তার প্রধান অংশটাই হচ্ছে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড। মেরুদণ্ডের ভিতর, মেরুদণ্ডের একটা খোল, ঠিক আছে, এটা আস্তরণ বা একটা হাড়ের খোল যাকে বলা যায়, তার ভিতর দিয়ে কিন্তু অসংখ্য নার্ভ গেছে, এবং সেই নার্ভগুলো আমাদের শরীরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, এবং ব্রেন সেগুলোকে কাজ করায়। তো মেরুদণ্ড যদি কারোর শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে নার্ভ আমাদেরকে ঠিকমতো করে আমাদের ব্রেনে আমাদের নার্ভ স্টিমুলেট করতে পারবে না, ঠিক আছে, খবর পৌঁছাতে পারবে না যদি বাংলায় বলি। তো তার জন্য বলা হয় যে মেরুদণ্ড যার যত বেশি ফ্লেক্সিবল, তার নার্ভ তত সক্রিয়, অর্থাৎ তিনি তরুণ উজ্জ্বল লাভ করতে পারবেন। তার 60 বছর বয়স হয়েগেলেও তাকে মনে হবে না যে তিনি বয়স্ক, মনে হবে যেন 40-45 বছর বয়স। আবার যার স্পাইনাল কর্ড একটু স্টিফ হয়ে গেছে, তাকে দেখবেন তার বডি পশ্চার মেনটেন নয়, সে একটু ঝুঁকে হাঁটে কি বেঁকে হাঁটে, সেক্ষেত্রে তার বয়স হয়তো 25, কিন্তু তাকে দেখে মনে হবে যেন 40। সেই জন্য একটা প্রচলিত কথা অনুযায়ী বলা হয় যে স্পাইন যার যত ফ্লেক্সি তিনি তত তরুণ্য, আর যার যত হার্ড তিনি একটু বয়স্ক। যেহেতু ঝুঁকে হাঁটা বা ঝুঁকার কথা উঠলো, বর্তমান সময় সবাই টেবিল চেয়ারে বসে কাজ করে, বেসিক্যালি যারা অফিস ওয়ার্ক করে, অনেকে তাদের কাজ করতে করতে একটু ঝুঁকে যায়, এবং সেটা ধীরে ধীরে ঝুঁকটা বাড়তে থাকে। যোগের মাধ্যমে বা যোগার অভ্যাসের মাধ্যমে এই জায়গাটা কি রিকভারি করা সম্ভব? সম্ভব। দেখুন, এখনকার দিনের কর্মব্যস্ততার দিনে আমরা সবাই কিন্তু আমাদের কর্ম করতে করতে আমরা শরীরের উপর সেভাবে নজর দিতে পারি না। হ্যাঁ, এখনকার দিনের অফিস ওয়ার্ক মানেই ধরুন আমরা কম্পিউটার কি ল্যাপটপ কি ফোন এই সমস্ত ইউজ করি, এবং আমাদের বডি পশ্চার কিন্তু আমরা মেনটেন করি না। কোনো চেয়ারে বসলে আমরা হয় একটু হেলান দিয়ে বসি, রিভলভিং চেয়ার থাকলে, কোনো চেয়ার যদি রিভলভিং না হয়, কাঠের চেয়ার একটু কুঁজো হয়ে বসি, এই করে করে কিন্তু আমরা আমাদের ঘাড়, পিঠ, কাঁধ বা লোয়ার ব্যাক পেনের যে অংশ, এই জায়গাগুলো কিন্তু আমরা ক্ষতি করে ফেলছি। ইভেন বর্তমান সময় মোবাইলের অ্যাডিকশন, গেম খেলতে খেলতে এইভাবে তোলা, হ্যাঁ, এভাবে দেখা, এইভাবে ঝুঁকে যাওয়া। দেখুন, আমরা যারা, আপনি একটু দেখবেন, যারা অল্প বয়সী ছেলে, যারা দীর্ঘক্ষণ ফোনটাকে খুব কাছ থেকে নিয়ে অপারেট করে, গেম টেম বা অন্যান্য যাই করে না কেন, তাদের এই কাঁধের পিঠ বরাবর একটা লাম ধরনের আসছে, তাদের শক্ত হয়ে যাচ্ছে, পিঠের কাছটা একটু ব্যাঁকা এরকম কার্ভ ধরনের আসছে। পরবর্তীতে ওনাদের ট্রিটমেন্ট যদি আমরা প্রপার ওয়েতে না করি, তাহলে কিন্তু ওনাদের কাঁধ এরকম স্টিফ হয়ে যাবে, ওই কাঁধ কিন্তু কখনো সোজা হবে না। ঠিক আছে, এতটাই ক্ষতিকারক। কারণ আমাদের যারা আর কি চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে দেখা গেছে যে আপনার শরীরের উপরের অংশের সব থেকে বেশি লোড পড়ে হচ্ছে আমাদের কোমরে, তারপরেই পড়ে হচ্ছে আমাদের এই কাঁধে। ঠিক আছে, তো আমাদের কাঁধ যদি প্রথম থেকেই ঝুঁকে যায়, তাহলে আমাদের শরীরের অধিকাংশ উপরের অংশ কিন্তু ঝুঁকেই যায়, তার জন্য আমাদের কোমরের উপর প্রেশার ক্রিয়েট হয়। আচ্ছা, এখনকার দিনের অধিকাংশ মানুষের দেখবেন ঘাড়ে গলায় বেল্ট, তার একটাই কারণ, আমরা আমাদের বডি পোস্টার মেনটেন করি না। ঠিক আছে, আমি সবাইকে একটা কথা বলবো, যোগা করুন বা না করুন, সবসময় চেষ্টা করবেন কাঠের চেয়ারে সোজা হয়ে বসতে। এটা সম্ভব হয় না, সম্ভব থাকলে বা নর্মালি কাজ করলে সেটা সময়ের যুক্তি হয়। হ্যাঁ, কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বলছে যে অফিস ওয়ার্ক করলে আপনি 40 মিনিট বসলে আপনাকে কিন্তু 10 মিনিট উঠে দাঁড়াতে হবে, তা নাহলে কিন্তু আপনি আর্থারাইটিসের শিকার হয়ে যাবেন। আর্থারাইটিস মানে বাত। ঠিক আছে, আমাদের ICMR থেকে বা এইমস থেকে যে সমস্ত গবেষকরা রিসার্চ করে দেখেছেন যে আমাদের বডির মোবিলিটি দরকার। আমাদের বডি যদি 40 মিনিট এক জায়গায় এক সময় বসে থাকে, তাহলে তার পরের 5 থেকে 10 মিনিট তাকে মুভ করতে হবে, তা নাহলে কিন্তু তার জয়েন্ট স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যোগের মাধ্যমে নিবারণ। ঠিক আছে, যোগের মাধ্যমে নিবারণ হচ্ছে আপনি যদি আপনার দেহকে একদম
সাদামাটা ভাষায় আপনি কোনো আসনের নাম জানেন না, সিকোয়েন্স জানেন না, কীভাবে করতে হয় জানেন না, আপনি সোজাসুজি সূর্য নমস্কার করুন। সূর্য নমস্কার এমন একটা সাইক্লিক ব্যায়াম, 10টা থাকে, 10টা স্টেপে এটাকে করা হয়, যে স্টেপগুলি আপনি অনায়াসে আজকালকার দিনে করা যায়, পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। তো করাটা কোনো ব্যাপার নয়, কিন্তু একটা সার্কেল যদি দিনে আপনি একবার করে ফেলতে পারেন, তাহলে আপনার বডি টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আপনি মোবিলিটি করে ফেলতে পারলে যে কোনো টাইম। দেখুন, যে কোনো টাইম বললে হয়তো ঠিক আছে, যারা অফিস ওয়ার্ক করেন তারা চেষ্টা করবেন সকালের দিকে করার, কারণ যোগের একটা নির্দিষ্ট সময় প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন যে যোগের যে সুফল সেটা কিন্তু সার্বিকভাবে পাওয়া যায় আর্লি মর্নিং। ওকে, হ্যাঁ, সূর্য ওঠার আগে যদি আপনি যোগ অভ্যাস করতে পারেন, যার যে এফেক্ট, সেই এফেক্ট পেতে গেলে আমরা কিন্তু সকালে করলে ভালো হয়। এবার আপনি যদি বলেন আমি কর্মব্যস্ততায় ভরা, আমি ইভিনিংয়ে করবো, করতে পারেন, তাতে এফেক্টটা একটু কম পাওয়া যায়, তাতে অসুবিধা কিছু নেই। আপনি দীর্ঘদিন করলে তার সুফল আপনি পাবেন এটুকু। মানে কেউ যদি কিছু না করে, বেসিক্যালি একজন অফিস ওয়ার্ক মানুষ, আমি আমার কথাই বলছি, আমি আমি প্রায় 12 থেকে 13 ঘন্টা শুধু চেয়ারেই বসে থাকি এবং আমি সেভাবে কাজ করি, আমার অ্যাভারেজ ডেলি টাইম এটা। তো সেই ক্ষেত্রে আমি যদি দিনে 2বার কি 3বার সূর্যব্যায়াম করে আসি বা সূর্য নমস্কার করে আসি, সেই ক্ষেত্রে আমার এই ঝুঁকে পড়া বা আমার শরীরের বাকি যে সমস্যাগুলো সেটা থেকে রিকভার পাওয়া সম্ভব হবে। সম্ভব, একদম সম্ভব। বাকি কিছু আমার দরকার নেই, বাকি কিছু করার দরকার নেই। মানে ধরুন, মানুষ কর্মব্যস্ততার দিনে আপনি মানুষকে যতই ডিটেলসে বলতে যাবেন, মানুষ করার সুবিধা পাবে না। ঠিক। আর খানিকক্ষণ আমাদের হয়তো পডকাস্টটা থেকে খানিকক্ষণ মোটিভেশন হবে, আবার 2 দিন পর ভুলে যাবে। তো আমার মনে হয় খুব সাধারণভাবে আপনারা যোগ অভ্যাস করুন, অর্থাৎ সূর্য নমস্কার করুন। আর যে কোনো যোগ আসন করার আগে তার কিছু বিধিনিষেধ থাকে, সেগুলোকে কাইন্ডলি একটু জেনে নেবেন। যেমন সূর্য নমস্কার করার আগে দেখতে হবে যে কারোর হাইপার টেনশন আছে কিনা, কারোর উচ্চ রক্তচাপ, বিপি, বা কোনো কার্ডিয়াক কোনো সমস্যা, কার্ডিয়াক মায়োপ্যাথি, এগুলো আছে কিনা, এগুলো জেনে নিতে হবে, দেখে নিতে হবে। কারণ সূর্য নমস্কার করলে আমাদের দেহের একটা হিট এক্সিস্টিং হয়, আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, আমাদের দেহের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তো যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ব্লাড সার্কুলেশন এমনিই বেশি। তো আমি যদি আমার ব্লাড সার্কুলেশন বেশি হয়, আমি উচ্চ রক্তচাপের রোগী হই, তারপরেও যদি আমি সূর্য নমস্কার করি, তাহলে আমার দেহের ক্ষতি হবে, ভালো হবে। আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, একটা সময় পর আমার আরও শারীরিক নানান সমস্যা দেখা দেবে। অতএব আমাকে জেনে নিতে হবে যে আমি কোন সমস্যায় ভুগছি, ঠিক আছে? এবার আপনি বলবেন যে তাহলে যারা কার্ডিও অ্যারেস্টে ভুগছেন বা যাদের হাইপার বিপি আছে, তারা কি কোনো যোগ অভ্যাস করতে পারবে না? না, পারবে না নয়, অবশ্যই পারবে, তাদের জন্য যোগ আছে। তারা করবেন আমাদের চন্দ্র নমস্কার। আচ্ছা, চন্দ্র নমস্কার সেটাও একটা 10টার এবং 12টার একটা স্টেপ হয়, যেগুলি কিন্তু সূর্য নমস্কারের থেকে একটু ভিন্ন হয়। তাতে এমনভাবে সিকোয়েন্সগুলো মেনটেন করা হয়েছে, এই চন্দ্র নমস্কার করলে আপনার দেহে তাপমাত্রা বৃদ্ধি পাবে না, আপনার যে অসুবিধার কথাগুলো আমি বললাম সেগুলো হবে না। অতএব যে কোনো আসন প্রাণায়াম যাই করুন, সেগুলি করার আগে তার কন্ট্রাইন্ডিকেশন কী কী আপনি করতে পারবেন না, সেটা জেনে নেওয়ার পরে আসন করুন। তাতে আমার মনে হয় আপনার সুবিধারও আর আপনি আরও ভালো বেনিফিট পাবেন। আচ্ছা, বেসিক্যালি কেউ যদি তার শরীরকে সুস্থ রাখতে চায় বেসিক স্টেজে, সেক্ষেত্রে সূর্যাসন বা চন্দ্রাসন বেস্ট অপশন। সঙ্গে যদি সে প্রাণায়ামটা করতে পারে, তবে ওভারঅল যোগার একটা সার্কেল খানিকটা, হ্যাঁ, এবং বেশি বেনিফিট থেকে অবশ্যই নিয়ম মেনে কন্টিনিউয়াসলি করতে হবে, এবং আরও যোগাসন যা যা আছে সেগুলো যদি করে আরও বেশি উপকার পাওয়া যাবে। আমরা অনেক সময় বলি গাট ফিলিং, এই শব্দটা প্রায় কম বেশি সবাই শুনেছেন, মানে ভেতর থেকে আওয়াজ। যোগাভ্যাস করলে, মানে শোনা যায় যে যোগাভ্যাস করলে ব্রেন এবং মনের একটা কানেকশন হয়। এই যোগাভ্যাস করলে গাট ফিলিং কি স্ট্রং হয়? মানে শরীরে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা হয়তো শারীরিক কোনো একটা সমস্যা আসতে পারে, সাপোজ আমি বলছি যে ওই যে আপনি বললেন যে এরকম করলে আমি ঝুঁকে যাব, এই যে ঝুঁকলে এখানে যে মানে বেড়ে যাবে আমার ঘাটটা, যার ফলে ভবিষ্যতে খারাপ হবে, বা কোনো একটা রোগ আমার ভেতরে জন্মাচ্ছে, সেটা কি আমি আগে থেকে বুঝতে পারবো যোগাসনের মাধ্যমে? মানে গাট ফিলিং কি সেভাবে কাজ করবে? দেখুন, যোগ অভ্যাসের মাধ্যমে গাট ফিলিংটা বোঝা যায়, এটা সত্যি কথাই। ঠিক আছে, কেন বোঝা যায় তার সেটা একটু বিস্তারে বলি, নাহলে বুঝতে পারবেন না। একদম। আমাদের ব্রেনের সঙ্গে আমাদের অন্ত্রের, গাট কথার অর্থ হচ্ছে অন্ত্র, আমাদের পেটের ভিতরে যে সমস্ত অর্গ্যানগুলো আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই সমস্ত অর্গ্যানগুলোকে বলা হয় অন্ত্র। অন্ত্রের আওয়াজ খুর করে একটা শব্দ হয় কিছু কিছু সময়, ওটাকে বলা হয় অন্ত্রের আওয়াজ। আমাদের ব্রেনের সঙ্গে আমাদের অন্ত্রের একটা খুব ভালো কানেক্ট আছে, ঠিক আছে? এবং সেই কানেক্টটা ভেগাস নার্ভের দ্বারা হয়। ভেগাস একটা খুব বড় নার্ভ, যে নার্ভটা আমাদের শরীরের অনেকটা অংশ জুড়ে থাকে, এবং আমাদের দেহের ব্রেনের সঙ্গে আমাদের যে স্টোমাক আছে, অন্ত্র আছে,
সেটা একটা বড় কানেক্ট করে। এই ভেগাস নার্ভের মাধ্যমে, এই ভেগাস নার্ভকে যদি আমরা স্টিমুলেট করতে পারি আসন প্রাণায়ামের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই যে গাট হেলথের যে সমস্যাটা বলছেন, তাতে যদি কোনো অসুবিধা হয় পরবর্তীকালে, তাহলে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো অনেকটা আগে থেকেই বুঝতে পারবো। কেন পারবো? কারণ আমাদের মাইন্ড আরও শার্প হয়ে যাবে, আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা আমরা যোগ অভ্যাস না করে করতে পারি না, কিন্তু রেগুলারলি অভ্যাস করলে আমরা বুঝতে পারবো। তার কিছু নিয়ম আছে নিশ্চয়ই, কিছু পার্টিকুলার যোগাসন আছে নিশ্চয়ই। হ্যাঁ, এখনকার দিনে গাট হেলথ নিয়ে সমস্যা সবার, গ্যাস অম্বল এই সমস্ত সমস্যা লেগেই থাকে। তো এই সমস্যাগুলি থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে কিছু যোগ অভ্যাস করতেই হবে। যেমন হচ্ছে বজ্রাসন। বজ্রাসন হচ্ছে একটা খুব এফেক্টিভ ব্যায়াম, যেটা আপনি এফেক্টিভ এবং একটা খুব বিরল ব্যায়াম, যেটা আপনি খাবার পর করতে পারেন। আসন বা ব্যায়াম সাধারণত আমরা খাবার পর 2 ঘন্টা করতে পারি না হিসাব মতো, কিন্তু বজ্রাসন এমন একটা ব্যতিক্রম ব্যায়াম যেটা আমরা কিন্তু খাবার পরেই করতে পারি। মানে পাকে ভাঁজ করে, হ্যাঁ, মানে যেভাবে আমরা হাঁটু মুড়ে বসি, বিছানার উপর হাঁটু মুড়ে বসবেন এবং আপনার শরীরের ম্যাক্সিমাম ওয়েটটা আমাদের গোড়ালির উপর থাকবে। হ্যাঁ, এবং আমরা হাত দুটো এই হাঁটুর উপরে, আমরা ভাঁজ করা যে হাঁটু দুটো এরকম ভাঁজ করা যে আমরা বসছি হাঁটু দুটো, এই হাঁটুর উপরে আমাদের হাত দুটো এরকম থাকবে। আমাদের চেস্ট সোজা, পেট সোজা, এরকমভাবে আপনি প্রতিদিন 10 মিনিট অভ্যাস করুন, দুবেলায় খাবার পর। ঠিক আছে? তাতে আপনার গাট হেলথের ইমপ্রুভমেন্ট হবে। ওকে, ঠিক আছে? এছাড়া আর একটা খুব পাওয়ারফুল ব্যায়াম আছে, সেটা হচ্ছে পবন মুক্তাসন। যারা খুব পেটের সমস্যায় ভোগেন, একটুখানি কিছু খেলেই মনে হয় পেটটা ফেঁপে যাচ্ছে, একটু গ্যাস গ্যাস ভাব লাগছে, একটু অসুবিধা হচ্ছে, বা IBS সমস্যা রয়েছে, তারা কিন্তু পবন মুক্তাসনটা করতে পারেন। পবন মুক্তাসন কীভাবে করবেন? আপনি চিত হয়ে শুয়ে পড়লেন একটা বিছানার উপর বা শক্ত মেঝেতে। শোয়ার পরে আপনার যে পা দুটো ছড়িয়ে শুলেন, সেই পা দুটো মুড়ে আপনি বুকের কাছে নিয়ে চলে আসবেন। পা দুটোকে পুরো মুড়ে নিয়ে আপনি বুকের কাছে নিয়ে চলে এলেন। মুড়ে নিয়ে চলে আসার পরে আপনি ওই মোড়া পা দুটোকে আপনি আপনার হাত দুটো দিয়ে এরকম জড়িয়ে ধরলেন। হ্যাঁ, এবং জড়িয়ে ধরে চেষ্টা করবেন ওই ভাঁজ করা পা দুটো, হাঁটুর অংশটা যেন আপনার বুকে টাচ হয়। আপনি যত বেশি বুকের কাছে আনতে পারবেন, তত বেশি আপনার ইন্টারনালি পেলভিক রিজনের উপর প্রেসার ক্রিয়েট হবে। যত বেশি প্রেসার ক্রিয়েট হবে, তত বেশি আপনার স্টোমাকের উপর চাপ পড়লে আপনার স্টোমাক অ্যাক্টিভ হবে, এবং আপনার স্টোমাক যে কাজ করতে পারছে না বা আপনার হজমের সমস্যা হচ্ছে, এটা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। তার মানে অনেক যোগাসন আছে বা ব্যায়াম আছে, যার মাধ্যমে আমাদের শরীরের রোগ ব্যাধিকে একদম 100% দূর করা যায়, যেখানে মেডিসিনও দরকার পড়বে না। অল্টারনেটিভ মেডিসিন হিসেবে প্রয়োজন মানে বেসিক্যালি আমি যদি প্রথম থেকে করি, আমি ভবিষ্যতে আমার হয়তো মেডিসিন দরকার নাও হতে পারে যদি আমি প্রথম থেকে করি। একদম। এবং আমার একটা রোগ হওয়ার পর সেটাকে তো তখন আমার মেডিসিন লাগবেই, সঙ্গে আমি যোগাসনটা করতে পারি বা যোগাভ্যাসটা করতে পারি। বর্তমানে একটা সবথেকে বড় সমস্যা আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই কম বেশি আছে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। মানে মানুষ এত বেশি স্ক্রিনে দেখেন, যার ফলে কি ধীরে ধীরে আমাদের ব্রেনে চাপ পড়ে, যার ফলে মাইগ্রেন নামে একটা যে ব্যথা, সেটা খুব বেশি এখন শোনা যাচ্ছে। শুধু তাই না, মাইগ্রেনে শুধু স্ক্রিন টাইম বলবো না, খুব ভারী আওয়াজ হলেও মাইগ্রেন ট্রিগার হয় এবং ব্যথা শুরু হয়। মাইগ্রেন থেকে বাঁচার উপায় মেডিসিনে খুব একটা শোনা যায়নি, অ্যালোপ্যাথির কথা বলছি। যোগ দ্বারা কি সেটা রিকভারি হওয়া সম্ভব? দেখুন, 100% সম্ভব নয়। আচ্ছা, কারণ জানতে হবে মাইগ্রেন কি। মাইগ্রেন একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা আমাদের প্রধানত মাথাতেই হয়ে থাকে, এবং মহিলাদের মাইগ্রেনের আক্রান্ত হওয়ার সংখ্যা সব থেকে বেশি। মাইগ্রেন বিভিন্ন রকমের হয়। কিছু, আপনি যদি কোনো রোগীর শর্ট হিস্ট্রি নিই, আমরা যখন কোনো রোগীর শর্ট হিস্ট্রি নিই, আমরা জানতে পারি কোনো মহিলার মাথার যন্ত্রণা, মাথার সামনের দিকে যন্ত্রণা করে, কোনো মহিলার মাথার বাম পাশে যন্ত্রণা করে, কোনো মহিলার ডান পাশে যন্ত্রণা করে, এবং তাদের যন্ত্রণা করার পরিবেশটাও আলাদা। কোনো মানুষ রোদে বেরোলে যন্ত্রণা করে, কোনো মানুষ দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনে থাকলে যন্ত্রণা করে, কোনো মানুষ কোনো বিকট শব্দ, আমি যেটা বললেন, বিকট শব্দ কানে এলে যন্ত্রণা করে। অতএব সবারই মাইগ্রেনের টাইপ কিন্তু আলাদা, সবারই মতো করে নয়, এবং সবারই সমস্যাটাও আলাদা। মাইগ্রেন যেহেতু একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এর সঙ্গে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের একটা বিরাট সম্পর্ক আছে। মাইগ্রেন 100% কিউরেবল নয়। হ্যাঁ, মাইগ্রেন অ্যাকচুয়ালি একটা সমস্যা যেটা আমাদের সবারই আছে, কারোর অ্যাক্টিভ হয়ে যায়, কারোর অ্যাক্টিভ হয় না। ঠিক আছে? তো মাইগ্রেন যাদের আছে তাদেরকে আমরা বলবো, আপনাদেরকে প্রথম দেখতে হবে যে আপনারা কিসে মাইগ্রেন আছে, আওয়াজে মাইগ্রেন না লাইটে মাইগ্রেন না টেম্পারেচারে মাইগ্রেন। তাহলে সেখান থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, যেটা সমস্যা। হ্যাঁ, দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনাকে একটা নিউরোমেডিসিন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে একটা ওষুধ খেতে হবে, সার্টেন টাইম অফ পিরিয়ড আপনার একটা ওষুধ চলবে। এবং যেহেতু এটা ক্রনিক সমস্যা, মানে আপনাকে এটা দীর্ঘদিন ধরে আপনাকে এটা সমস্যাটাকে নিয়ে বয়ে বেড়াতে হবে,
তার সঙ্গে আপনি নিয়মিত যোগ অভ্যাস করুন। কী অভ্যাস করবেন? দেখুন, এর কোনো পার্টিকুলার আসন নেই। আপনি যে কোনো আসন করবেন। মানো মাইগ্রেন রুগীকে তিনি যন্ত্রণার চোটে আসন করতে পারবেন না, তার মনই হবে না। কি করাবেন? প্রাণায়াম করান। কি করবেন? অনুলোম বিলোম প্রাণায়াম যেটা বললাম, ওটাকে নারী শোধন প্রাণায়াম বলা হয়, ওটাকে আপনি করবেন প্রথমত। আর একটা খুব পাওয়ারফুল ব্যায়াম আমি বলবো, যেটা করলে দারুণ কাজ হয় মাইগ্রেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভ্রামরি। ভ্রামরি প্রাণায়াম বলে একটা প্রাণায়াম আছে, অনেক পুরনো একটা প্রাণায়াম। কি করবেন? কিচ্ছু করার দরকার নেই, একদম সুখাসনে বসবেন। সুখাসন মানে হচ্ছে বাবুল মিলে বসা। আমরা যে ভাত খেতে বসি, পায়ের ওপর পা রেখে বসলেন। ন্যাচারালি একটু শান্ত জায়গায় বসার চেষ্টা করবেন, তাতে আমরা মনোযোগ দিতে সুবিধা হবে। এরপর আপনি যখন একটা জায়গায় বসলেন, পামুড়ে বসলেন। পামুড়ে বসার পরে আপনি আপনার এই যে হাত দুটো আছে, এই হাত দুটো বাম হাতের ওপর ডান হাত, কিংবা ডান হাতের ওপর বাঁ হাত রেখে আপনি আপনার কোলের ওপর রেখে, কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট ফোকাস রাখবেন আপনার মনের মধ্যে। এবং যদি পারবেন আপনি করবেন হচ্ছে হামিং বি এক্সারসাইজ, এটাকে বলা হয়। আপনি ভ্রমরের মতো একটা আওয়াজ করুন। কীরকম? শ্বাস নিলেন, তারপরে আপনি শ্বাসটা এরকম করে ছাড়ুন। এই যে একটা ভাইব্রেশন ফিল হলো, আমি যেটা আওয়াজ করলাম, এতে কিন্তু আপনার মাইন্ড রিল্যাক্সেশন অনেক বেশি বেড়ে যায়। ওকে, ঠিক আছে। কিন্তু ভামড়ি ক্ষেত্রে যে অনেক ক্ষেত্রে বলা হয় যে চোখ, কান, নাক এরকম ধরে তারপরে করতে হয়, ওটা অ্যাডভান্স স্টেজ। আপনি অ্যাডভান্স স্টেজে, ঠিক আছে, আপনি ভ্রামরিকে ন্যাচারালিও করতে পারেন, এবং প্রথমে শুরুটা আমি এভাবে করতে পারেন। হ্যাঁ, আওয়াজটা করে, যেটা অথেন্টিক নিয়ম। মানে আপনি অথেন্টিক নিয়ম বলতে আমরা যে ভাইব্রেশনটা, সেটা সম্পূর্ণটা যদি আপনি হিল করতে চান, নিতে চান, তাহলে টেকনিকটা হচ্ছে আমরা যদি থাম ফিঙ্গার, এই থাম ফিঙ্গার দিয়ে আমাদের কানের এই যে ল্যাব দুটো আছে, এই ল্যাব দুটোকে একটু আলতো করে বন্ধ করতে হবে, যাতে কানে অন্য কোনো সাউন্ড না আসে। ওকে, ঠিক আছে। তারপরে আমাদের আঙুলের বাকি দুটো ফিঙ্গার দিয়ে আমাদের কপালের ওপর এবং চোখের ওপর, আর নিচের দুটো আঙুলকে দিয়ে কনিষ্ঠা এবং যেটা মধ্যম আছে, এইটাকে আমাদের এই নাকের ওপর রেখে ঠিক এই পজিশনে ভ্রামরি অভ্যাস করলে আপনি ভাইব্রেশনটা টোটালটা ফিল করতে পারেন। যারা বিগিনার করছে তাদের ক্ষেত্রে ন্যাচারালি আওয়াজটা, যারা একটু অ্যাডভান্স লেভেলে করতে চাইবে তাদের ক্ষেত্রে এই আঙ্গুলগুলোকে ইউজ করে আমরা করতে পারি, একদম। যার ফলে কি আমাদের মন একাগ্রতা হবে, এবং মাইগ্রেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ক্ষেত্রে খুব পাওয়ারফুল একটা এই দুটো ব্যায়াম আর কি, মানে প্রাণায়াম বলতে পারেন। এই দুটো করলে মাইগ্রেন থেকে আপনি 70% মাইগ্রেনের মেন সমস্যা হচ্ছে যন্ত্রণা, একটা টিংলিং যন্ত্রণা, ঠিক আছে, একটা চিন ধরনের যন্ত্রণা, সেটা আপনি কমে যাবে, সেটা আপনি রিল্যাক্স পাবেন। আমরা শরীরের অনেক কথা নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের শরীরের অন্যতম প্রধান একটা অংশ হচ্ছে চোখ। একদম। বর্তমানে আমরা স্ক্রিন টাইম এত দেখি, বা আমাদের খাওয়া দাওয়া এতটাই ডিসব্যালেন্স, যার ফলে আমাদের চোখের পাওয়ারও ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন ম্যাক্সিমাম মানুষের চোখে চশমা থাকে, তো এই চোখের পাওয়ারকে ধরে রাখার জন্য বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে, যাতে ভবিষ্যতে চশমা পড়তে না হয়, যারা পড়ে আছেন তাদের ক্ষেত্রে কি যোগাভ্যাসের ক্ষেত্রে চোখের পাওয়ারকে কন্ট্রোল করা যায় বা চোখকে সুস্থ রাখা যায়? বেসিক্যালি দেখুন, আসনের থেকেও যোগের অভ্যাসের আসনের থেকেও চোখ ঠিক রাখার জন্য একটা আমাদের ক্রিয়া করা যেতে পারে, তাতে আমাদের চোখের ওপর সরাসরি এফেক্টটা পাওয়া যায়। যেমন সেটা হচ্ছে ত্রাটক নামের একটা ক্রিয়া আছে, এটা খুব দারুণ ক্রিয়া, যেটার মাধ্যমে আমাদের চোখকে সার্বিকভাবে সাধন করা সম্ভব। তার নিয়মটা হচ্ছে, আপনি একটা অন্ধকার ঘরে বসবেন, এবং আপনার থেকে 3 থেকে 4 ফুটের মধ্যে ডিস্টেন্সে একটা মোমবাতি বা একটা লাইট, মোমবাতি হলে সব থেকে ভালো হয়, জ্বালাবেন, এবং আপনি সুখাসনে বসবেন, ঠিক আছে, বা পদ্মাসনে বসবেন বা বজ্রাসনে বসবেন, যে আসনটাতে আপনি অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট না নড়াচড়া করে বসতে পারবেন। বসার পর আপনি টিল নাও ওই যে শিখা, মোমবাতির যে শিখা, সেই শিখার ওপর আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে। আচ্ছা, ফোকাসটা এমনভাবেই রাখতে হবে যাতে আমি চোখের পলক ফেলতে পারবেন না, এমন একটা স্টিল নাও তাকিয়ে থাকবেন, যেন পলকহীন দৃশ্যভাবে কোনো কিছু দেখছেন, এবং একাগ্র চিত্তে দেখবেন যে আমি তাকিয়ে রইলাম এখানে, মনটা আমার বাইরে। এমনটা করলে কিন্তু আপনি সুফল পাবেন না। এবং এটার লিমিটেশন অনেকে জানতে চাইবেন যে আমি কি সারাদিন তাকিয়ে থাকবো? না, আপনার চোখে একটা নির্দিষ্ট টাইমের পর 5 থেকে 10 মিনিট পর অটোমেটিক জল বেরিয়ে আসবে, তখন আপনি থেমে যাবেন, কারণ অতিরিক্ত করলে আবার কিছু সাইড এফেক্ট আছে, সেগুলো অসুবিধা হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো, বাচ্চাদেরকে ওইভাবে ত্রাটক প্রথমেই করানো যাবে না। মাইন্ড বাচ্চা এক সময় ওরকম বসিয়ে রাখতে পারবেন না। তাদের জন্য বলি, তাদেরকে পিন পয়েন্ট একটা টেকনিক আছে আমাদের, পিন পয়েন্ট টেকনিক করুন। কীরকম করুন? কোনো একটা বাচ্চাকে খেলার ছলে আপনি একটা জায়গায় বসালেন, তাদেরকে 2-4টা খেলনা দিলেন,
দিয়ে কোনো একটা খেলনা হতে পারে, কি একটা ছোটো মতো বল হতে পারে, কি একটা কোনো স্টিকার হতে পারে, আপনার বাচ্চা থেকে 4 ফুট দূরত্বে কোনো একটা দেওয়ালে চিপকে দিন। বাচ্চাটাকে বলুন যে ওই দিকে একটু তাকিয়ে ফোকাস করতে, যদি নাও পারে ঠিক আছে তো যেন ওই খেলনাগুলো যেন ওইখানে হিট করে। ওকে, ঠিক আছে, যদি তাকিয়ে থাকতে পারে তাহলে খুবই ভালো কথা, যদি সেটা নাও পারে তাহলে অন্ততপক্ষে যেন ওই রিলেটেড হিটটা যেন করে, মানে ওখানেই যেন কিছু একটা ছড়ে খেলনা টেলনা, এরকম করলে এই পিন পয়েন্ট করলে আমাদের চোখের কিছুটা ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব। আমরা মহিলাদের নিয়ে কথা বলছিলাম। মহিলাদের যেমন মাইগ্রেন হওয়ার চান্স খুব বেশি থাকে, ঠিক সেইভাবেই থাইরয়েড এবং পিসিওডি এই দুটোরও কিন্তু মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। যোগাভ্যাসে বা যোগের মাধ্যমে কোনোভাবে কি এখান থেকে রেহাই হতে পারে? হ্যাঁ, হতে পারে। কীরকম? এখনকার দিনের আমাদের অধিকাংশ মহিলাদেরই থাইরয়েড সমস্যা তো আছেই, এছাড়াও পিসিওএসের সমস্যা রয়েছে। থাইরয়েডের সমস্যা থেকে আপনাকে নিস্তার পেতে গেলে আপনাকে 2-3টে অভ্যাস করতে হবে, আসনের অভ্যাস করতে হবে। সেটা হচ্ছে হলাসন এবং সর্বাঙ্গাসন। ওকে এই দুটো আসনই একটু অ্যাডভান্স স্টেজের আসন। ওকে কিন্তু যদি আমরা কোনো মহিলা এটার অভ্যাস করতে পারে, তার কিন্তু থাইরয়েডের ওষুধ আর প্রয়োজন পড়বে না, এতটা অ্যাক্টিভ। হলাসন এবং সর্বাঙ্গাসন এই দুটো ব্যায়াম পুরোপুরি থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করে এবং প্রেসার ক্রিয়েট করে। আচ্ছা, হ্যাঁ, হলাসন এবং থাইরয়েড সর্বাঙ্গাসন যদি কোনো মহিলা নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, তার কিন্তু থাইরয়েড থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। কিন্তু অ্যালোপ্যাথি বলে কিন্তু থাইরয়েড থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়া সম্ভব না। অ্যালোপ্যাথি থাইরয়েড থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বললেও প্রাকৃতিক যোগী চিকিৎসায় আপনি থাইরয়েড থেকে মুক্তি পেতে পারেন। যেগুলো একটু ক্রনিক সমস্যা, দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়, সেটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই রোগটা সেরে যাওয়ার সমস্যা নয়, এটা অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন আমাদের সবার আছে, কম আর বেশি। কারোর কমে গেলে তার একটা সমস্যা তৈরি হয়, কারোর অধিক পরিমাণে নিঃসরণ হলে তার একটা বেশি সমস্যা হয়। তো আমাদের এটা সেরে যাওয়ার সমস্যা নয়, মানে সেরে যাওয়ার জিনিস রোগ নয়। আচ্ছা, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ওকে। কেউ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, কেউ যোগাভ্যাস, কেউ যোগাভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। আর পিসিওডি, হ্যাঁ, আর একটা সমস্যা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা হচ্ছে পিসিওডি। পিসিওডি সমস্যাটা একটা হরমোনাল ইমব্যালেন্স সমস্যা, যেটা আমাদের জীবনযাপন সঠিকভাবে জীবনযাপন না করার জন্য হয়। হ্যাঁ, মানে আপনি যদি সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন দীর্ঘদিন ধরে এবং অনিয়মিতভাবে চলাফেরা, খাবার দাবার এবং ঘুমানোর স্লিপ সাইকেল ঠিক না করেন, তাহলে এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে। ঠিক। এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে 2-3টা আসন করতে হবে। কীরকম? আপনার পিসিওডির একটা খুব দারুণ আসন হচ্ছে মলাশয়। আচ্ছা, ঠিক আছে, আমরা পা মুড়ে যেভাবে বসি, ঠিক আছে, ঠিক আমরা যেমন বাংলা স্টাইলে যেমন পটি করতে বসি, ঠিক সেই পশ্চারে আপনি যদি বসেন তাহলে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ওপরে আমাদের প্রেসার ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমাদের কিন্তু পুরো স্যাক্রাম যে পশ্চার আছে আমাদের, ঠিক আছে, আমাদের কোমরের নিচের অংশে আর কি প্রেসার ক্রিয়েট হয় এবং আমরা কিন্তু পিসিওডি থেকে বেশ কিছুটা আরাম পেতে পারি। ওকে। এছাড়াও আরেকটা আসন আপনি করতে পারেন, সেটা হচ্ছে বদ্ধ কোণাসন এবং বাটারফ্লাই পোজ। ওকে। বদ্ধ কোণাসন এবং বাটারফ্লাই পোজটা যদি আপনি করতে পারেন তাহলে মহিলাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। বাটারফ্লাই পোজটা আর কিছুই নয়, আপনি মাটিতে বসলেন, বসার পর আপনার পায়ের যে পাতা, সেই পাতা দুটোকে এক জায়গায় জড়ো করে দিলেন এবং আপনার যে পায়ের পাতা দুটো যদি আপনি যখন জড়ো করে দেবেন এক জায়গায়, তখন আপনার হাঁটুর যে অংশ দুটো সে দুটো এরকম উঠে থাকবে। ঠিক। উঠে থাকলো আপনি হাঁটুর অংশ দুটোকে পা দিয়ে প্রেসার ক্রিয়েট করবেন। একবার নামালেন, চাপ দিয়ে একটু চাপ যতটা আপনি নিতে পারবেন, নামালেন, কিছুক্ষণ পর আবার পাটার উপর দিয়ে উঠে গেল, আবার আপনি নামালেন। এরকম করে আপনি 5 to 10 টাইমস করুন। ওকে। একবারে এক গাদার সময় করা দরকার নেই, আস্তে আস্তে টাইম মেনটেন করুন, দেখবেন আপনি পিসিওডি থেকে অনেকটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এবং পিসিওডি হচ্ছে একটা গাইনোলজিক্যাল সমস্যা। তো এটাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরকে প্রথমেই বলবো আপনারা একজন গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, তার একটা নির্দিষ্ট ওষুধ খান এবং যোগাভ্যাস করুন, তাতে আপনারা আরও বেশি সুফল পাবেন। আমরা ঘুম নিয়ে অনেক কথা বলেছিলাম। অনেকে আছে, আমি আগেই বলেছি, অনেকে অনেক রকম প্রশ্ন করেছে, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা যোগ নিয়ে একটা পডকাস্ট করতে যাচ্ছি। তো অনেকের একটা অভ্যাস, অনেকের একই প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে সকালবেলা ম্যাচ করে শরীরটা, বিছানা যেতে ইচ্ছা করে না, উঠে মনে হচ্ছে যে আর একটু শুয়ে থাকি। এটা হওয়ার কারণ কি? কোন বিছানায় বসে কোন যোগাভ্যাস করলে বা কোন যোগব্যায়াম করলে
আমরা খুব এনার্জেটিক ফিল করবো সারাটা দিন? দেখুন, প্রথমে দেখতে হবে যে আমাদের শরীর তো দুটো মোড, একটা হচ্ছে রেস্টিং পিরিয়ড আর ওয়ার্কিং পিরিয়ড। তো আমরা যখন রাত্রিরে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট করি বা ঘুমাতে যাই, তখন আমাদের শরীরের পুরো অর্গ্যান, পুরো মাসেল, হার্ট বাদ দিয়ে, হার্ট থামে না, হার্ট বাদ দিয়ে সমস্ত অর্গ্যান কিন্তু রেস্টিং পিরিয়ডে চলে যায়। এবং রেস্টিং পিরিয়ডে যাওয়ার পর আমাদের দেহ 7 থেকে 8 ঘন্টা রেস্ট করার পর যখন আমরা আবার ওয়ার্কিং টাইমে ফিরি বা ওয়ার্কিং সেশনে আসি, তখন আমাদের মাসেল অ্যাক্টিভ থাকে না, স্বয়ংক্রিয় হয় না। তো আমরা বিছানাতে আড়িমুড়ি ছাড়ার পর যখন দেখছি যে আমাদের একটু শরীরটা ম্যাজ করছে বা আমাদের মানে আর কি ভালো লাগছে না, তখন আমরা বিছানায় বসে কিছু সূক্ষ্ম ব্যায়াম করতে পারি। সূক্ষ্ম ব্যায়াম কীরকম করব, যে আপনি বিছানায় বাবুল মিলে বসলেন, দিয়ে আমাদের এই হাত প্রসারিত করলেন, সেই হাত আপনি কাঁধের উপর তুলুন, অ্যান্টি ক্লকওয়াইজ আপনার শোল্ডারকে রোটেশন করুন, ঠিক আছে? এগুলো বিছানায় বসে বসে আপনি সূক্ষ্ম ব্যায়ামগুলো করলেন। এবং সূক্ষ্ম ব্যায়াম করার পর আমরা শরীরের উপরের অংশ কিছুটা রিল্যাক্সিং মোডে চলে গেল, আপনার মাসেল কিন্তু হিট হতে থাকলো। মাসেল হিট হলেই আপনার ওই ম্যাজমেসে ভাবটা থাকবে না। রেস্টিং পিরিয়ডে ছিল মাসেল, অ্যাক্টিভ মোডে এলো। আর শরীরের পুরো অর্গানগুলোকে আপনি যদি বলেন যে আমি একটা আসনের দ্বারাই অ্যাক্টিভ করতে যাবো, ক্যাট কাউ পোজ বলে একটা আসন আছে, ক্যাট কাউ পোজ, ঠিক আছে? ক্যাট কাউ পোজটা কীরকম দেখবেন, সিংহ যেমন 4 পায়ে দাঁড়িয়ে থাকে, সেরকম আমাদের দুটো হাত এবং দুটো পা বিছানার মধ্যেই বসে করা যাবে। একটু এরকম আমরা যেমন উল্টো দিকে উপরে হয়ে বসি যেরকম, সেরকম উপরে বসে এরকম হাতের মাধ্যমে এবং আমাদের পায়ের মাধ্যমে আমরা 4 পায়ে যেরকম পশুরা দাঁড়ায় সেরকমভাবে একটু দাঁড়াবো, ঠিক আছে? দিয়ে আমরা আমাদের নিঃশ্বাস নিতে নিতে ঘাটটাকে উপর দিকে তুলবো এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা ঘাটটাকে নিচের দিকে নামাবো। ওকে, এটাকে বলা হয় ক্যাট কাউ পোজ। এই ক্যাট কাউ পোজটা করলে আমাদের শরীরের যে মাসেলগুলো যে স্টিফ হয়েছিল, এতক্ষণ ধরে রিল্যাক্সিং পোজে ছিল, সেটা আবার ওয়ার্কিং মোডে ফিরে আসবে এবং আমাদের ম্যাজমেসে ভাবটা চলে যাবে। এবং এছাড়াও আপনি যদি বলেন যে আমার শরীরকে ইন্টারনালি আর কি রিফ্রেশ করবেন, তাহলে সকালবেলায় উঠে আপনাকে গরম জল খেতে হবে, ঈষৎ উষ্ণ গরম জল খেতে হবে। বর্তমান সময়ে যার বাড়িতেই বয়স্ক মানুষ আছেন, এজেড একটু ফ্যামিলি মেম্বার আছেন, তাদের সবারই কোনো না কোনো ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা লেগেই থাকে। ব্যথা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, সবার বাড়িতে কম বেশি আছেই। এই ব্যথা থেকে নিরাময় পাওয়ার উপায় কি? ব্যথা থেকে নিরাময় পাওয়ার উপায় অনেক কিছুই আছে। যেমন যোগিক দিক থেকে বলেন যে ব্যথা কেন হয়, সেটাকে বলি। ব্যথা এখনকার দিনের অধিকাংশ মানুষের একটাই সমস্যা, সেটা হচ্ছে বাত, আর্থারাইটিস, ঠিক আছে? এটা ওই যে আপনি কিছু একটু আগে আমাকে বললেন যে এখন মানুষটা অনেকটাই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে বা অফিস ওয়ার্ক করলে টেবিল ওয়ার্ক হয়ে গেছে। আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকি, এমন আমার শরীরকে নাড়াচাড়া করে না। আমাদের জয়েন্ট চাই কি মুভ করতে, শরীর মুভ করতে দিচ্ছি না, আমরা মুভ করতে দিই না, যার ফলে মাসেল যেমন স্টিফ হয়ে যায় ওই যে ঘুমান্ত সময় অবস্থায়, কিন্তু আমাদের হাড়ও কিন্তু স্টিফ হয়ে যায়। হাড়কে কিন্তু আমাদের সবসময় একটা মোবিলাইজ জায়গায় আনতে হবে, ঠিক আছে? এবং আমাদের দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে? সেই ফ্লুইড যদি এক জায়গায় রেস্ট্রিকশন হয়ে যায়, তখন আমাদের হাড়ের ব্যথা অনুভব হয়, জয়েন্টে ব্যথা অনুভব হয়। এর জন্য বিভিন্ন আসন করা যেতে পারে, যেমন তারা আসন, ঠিক আছে? আপনি করতে পারেন। লুজনেস কিছু এক্সারসাইজ করতে পারেন, আমাদের শরীরের লুজনিং এক্সারসাইজ বললাম যে আমরা শোল্ডারকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করতে পারেন, সূক্ষ্ম ব্যায়াম কিছু করতে পারেন। এছাড়াও আপনি আরেকটা সূর্য নমস্কার আপনাকে বললাম, এটা কিন্তু আমাদের শরীরের এই যে ব্যথা যন্ত্রণা থেকে যে আপনি বলছেন যে শরীরে ব্যথা হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভারি পাওয়া যায়। এটা আমি প্রমাণ, কারণ হচ্ছে আমার ব্যথা হয়, মাজার ব্যথা হয়, পায়ে ব্যথা হয়। আমি যে কদিন সূর্য ব্যায়ামটা করি সেই পর থেকে প্রায় সপ্তাহখানে মাসখানে খুব ভালো থাকি। আবার আমি ভুলে যাই, যথারীতি আমি আমার মন মর্জি করি, আবার ব্যথা শুরু হয়, আবার করি। বেশ যদি কন্টিনিউ করি হয়তো আমার লাইফ টাইম সমস্যা হবে না, বাট আমি এখন সেটা করতে পারি না ঠিক মতো। এটা আমি নিজেই প্রমাণিত আমার এই ব্যায়াম করে। আমাদের জীবনে যেমন নানা রকম সমস্যা হয় ব্যস্ততার জীবনের জন্য, ঠিক একটা অভ্যন্তরীণ এফেক্ট পড়ে, সেটা হচ্ছে সেক্স লাইফে খুব বেশি, অনেক মানুষেরই আছে। কোন যোগাভ্যাসের মাধ্যমে বা যদি যোগাভ্যাস করা হয় সেখান থেকে কি রেহাই পাওয়া যেতে পারে? দেখুন, আমাদের স্ট্রেসফুল লাইফে, যে আমাদের এখন কর্মব্যস্ততায় ভরা জীবনে আমরা কিন্তু স্ট্রেসফুল লাইফ লিড করি। আমরা কিন্তু ইনার পিস অফ মাইন্ড আমার ভেতর থেকে কিন্তু খুব একটা শান্ত হ্যাপি লাইফ লিড করতে পারি না। এর প্রভাব কিন্তু আমাদের শরীরের সব জায়গায় পড়ে, এমনকি আমাদের সেক্স লাইফেও পড়ে।
তো এর জন্য আমাদের কিন্তু মাইন্ডফুলনেস মেডিটেশন করা খুব প্রয়োজন। আচ্ছা, মাইন্ডফুলনেস মেডিটেশন করলে আপনার শরীরের ইন্টারনালি যে সমস্ত সেক্সের বিভিন্ন হরমোন আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের হরমোনগুলো কিন্তু রিলিজ হয়। হরমোন যদি আপনার ঠিকঠাক রিলিজ হয় তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না, শরীরে কোনো সমস্যাই হবে হবে না। যদি আপনার হরমোন রিলিজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে। অতএব আপনি নিয়মিত যোগ অভ্যাস করলেন এবং ডায়েট মেনটেন করলে এবং আমাদের মেডিটেশন করলে আপনি কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, কথার মাঝে আমরা একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে আমরা বলেছিলাম পরে বা শেষে আলোচনা করবো, সেটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন নিয়ে বর্তমানে হাজারো বিজনেস, হাজারো অ্যাপস বাজারে আছে। কারো বুঝতে অসুবিধা হয়, কেউ আবার হয়তো তাড়াতাড়ি বুঝে যায়। কেউ বলে যে মেডিটেশন কোনো একটা শব্দের উপর ফোকাস করো, কেউ বলে যে শুধু শ্বাসের উপর ফোকাস করো, কেউ বলে কোনো মন্ত্রের উপর ফোকাস করো। আদৌ মেডিটেশন করার সঠিক পদ্ধতি কী? মেডিটেশন করলে আমি কী কী বেনিফিট পেতে পারি আমার মাইন্ডের বা আমার শারীরিকভাবে, বা মেডিটেশন আদৌ কী তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে কী? মেডিটেশনের অনেকগুলো প্রসেস আছে। মেডিটেশনের মূল লক্ষ্য কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে আমাদের মনকে শান্ত করা। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, মন নিয়ন্ত্রণ হলে মনকে আমরা শান্তও করতে পারি। তো মেডিটেশনের অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন মেডিটেশন করার সময় কেউ নিজের ব্রিদিং প্যাটার্নটাকে ফলো করে, শুধুমাত্র কীভাবে শ্বাস আমরা নিচ্ছি এবং কীভাবে শ্বাস আমরা ছাড়ছি তার উপর মনোনিবেশ করে। কেউ করে আপনার মন্ত্রের উপর ফোকাস করে, কেউ মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে করে, ঠিক আছে, ওমকার জপটা দীর্ঘ সময় ধরে করছে, বা অন্য কোনো বেলের একটা টিউন শুনছে, বেল মেডিটেশন বলা হয়। হ্যাঁ, যেটা ঘন্টা একটা নির্দিষ্ট সময় ধরে সুর বেজে যাচ্ছে, সেটা আর্টিফিশিয়ালি বাজছে কোনো একটা সাউন্ড সিস্টেমে, এবং আমি কিন্তু সেটাকে হিল করছি এবং নির্দিষ্ট সময় ধরে বসে আমি কিন্তু আমার মনকে মনোনিবেশ করছি। আবার কেউ আছে যে তার মেডিটেশন করছে, তার কিছুই লাগছে না, স্টেট অফ মাইন্ড কনসিয়াসনেস, হাইলি কনসিয়াসনেস আছে। যেমন প্রাচীন যোগী মনি ঋষিরা হিমালয়ের কোলে টোলে বসে করছেন, সেটা হচ্ছে কি অ্যাডভান্স, অনেক হাই লেভেলে চলে যাচ্ছে। তো আমরা যখন কোনো ছোট ছেলেদের করাবো, তাদেরকে প্রথমেই আমরা করাবো কি, আমরা রিদমিক এক্সারসাইজ, রিদমিকভাবে করাবো। তাকে একটা কোনো সাউন্ড সিস্টেমের মাধ্যমে করাবো, যে বেল মেডিটেশন হতে পারে, চ্যান্টিং হতে পারে। তাকে প্রথমে শান্ত করতে হবে, তার শরীরটাকে শান্ত করতে হবে প্রথমে, তারপর মনটা শান্ত হবে। তারপর বিগিনিং থেকে আমরা যখন ইন্টারমিডিয়েট সেকশন আসবো, তখন আমাদেরকে দুরকমভাবেই করতে হবে। আমরা মিউজিক্যালি করতে পারি, আমরা চ্যান্টিংয়ালি করতে পারি, এবং আমরা সাইলেন্ট মোডেও করতে পারি। তবে আমাদের ব্রেনের যে ওয়েভস আছে সেটা সবসময় তো ওঠানামা করে। আপনারা দেখবেন যখন আমরা প্র্যাকটিস করি, ধ্যান প্র্যাকটিস করি, তখন সেই ওয়েভসগুলো কিন্তু অনেকটা শান্ত, হ্যাঁ, অনেকটা স্ক্যানের মাধ্যমে যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্টগুলো যখন দেখবো, ওয়েভসগুলো কিন্তু এরকম ওঠানামা করবে না, একদম সাইলেন্টলি খুব ছোটো করে ঢেউয়ের খেলে যায়। ঠিক আছে। তো চ্যান্টিং অনেক রকমভাবেই, মেডিটেশন অনেক রকমভাবেই করা যায়। চ্যান্টিং মেডিটেশন, বেল মেডিটেশন, সাইলেন্ট মেডিটেশন, ঠিক আছে। মেডিটেশনের একটা বৃহৎ বড় ভাগ আছে যোগের ক্ষেত্রে, এবং এখনকার দিনে মেডিটেশন করাটা খুব জরুরি। কারণ আমরা কেউ মানসিকভাবে খুব একটা স্টেবল কন্ডিশনের মধ্যে থাকি না, আমাদের মাইন্ড সবসময় একটা আনস্টেবল কন্ডিশন। আমি কখনো আপনাকে দুবার ডাকলাম, আপনি শুনতেই পেলেন না, ঠিক। কখনো আমি কাউকে ডাকলাম, সে বুঝতে পারলো না। অতএব সে এখানে থাকলেও তার মন কিন্তু এখানে নেই, তার মন কিন্তু খুবই চঞ্চল। অতএব আমাদের সবাইকেই কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে, এবং আমাদের সবারই উচিত আর্লি মর্নিং খুব সকালে উঠে প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিস করা। মেডিটেশন যারা বিগিনার্স আছেন তারা 5 to 10 মিনিটস করার চেষ্টা করুন। কীভাবে করবেন? প্রথমেই আপনি প্রথম দিন বসলেই আপনি মেডিটেশন করতে পারবেন না। মেডিটেশনে বসার প্রথম নিয়ম হচ্ছে, যে জায়গায় হাওয়া চলাচল করে, বাতাস যা চলাচল করে, প্রপার ন্যাচারাল লাইট পাবেন, সূর্যের আলো, বা এমনি খোলা আকাশের নিচে বসে মেডিটেশন করতে পারেন, কোনো ফাঁকা মাঠেও করতে পারেন, গঙ্গার ধারে করতে পারেন। তাতে আপনার শরীরটা কিন্তু কাম অ্যান্ড কুল থাকবে, কোনো রকম শরীরের উপর প্রেশার কেটাবে না। এবং মেডিটেশন সেই ভঙ্গিমাতেই বসে করবেন যে ভঙ্গিমাতে আপনি দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারবেন, রিল্যাক্স মোডে থাকবেন। আপনি বারবার কিন্তু বডি টেক্সচার চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, ফোকাস ডিসব্যালেন্স হয়ে যাবে, মনের মধ্যে একটা বিরূপ কাজ করবে। হ্যাঁ, তারপর যেটা করবেন যে আপনি স্থান এবং অবস্থান দুটোকে নিজের পছন্দ মতো করার পর আপনাকে কিন্তু আপনার মনের চিন্তার ভাবনার ওপর ফোকাস আনতে হবে। আপনি মেডিটেশন করলেই যে আপনার সবসময় পজিটিভ চিন্তা আসবে এমনটাও নয়, নেগেটিভ চিন্তা আসবে এমনটাও নয়।
আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভ দুটো চিন্তাকেই কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। প্রথমেই আমার চিন্তা ভাবনাটা হচ্ছে আমার মাথায় কি আসছে, সকল চিন্তা ভাবনাগুলোকে আমাকে ফোকাস দিতে হবে। আমরা যত বেশি ফোকাস দেব তত বেশি নেগেটিভিটি এমনিই সরে যাবে, পজিটিভিটির দিকে আপনি অটোমেটিক এগোবেন। এটা সব ক্ষেত্রেই নিয়ম। আর মেন্টাল কন্ডিশন বলতে গেলে বিগিনার্সদেরকে 5 to 10 মিনিটস করুক, যারা মিডিয়েট কনসারভেশনে করছেন কাজ তারা 20 to 30 মিনিটস করুন। এবং যারা অ্যাডভান্স লেভেলে করছেন তারা তো আলটিমেট টাইম ধরে করছেন, তাদের কোনো নির্দিষ্ট টাইম নেই, তারা 2-3 দিন টানা করেন। আর এটা করলে আমরা কি সুফল পেতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের মনকে যখন খুশি নিয়ন্ত্রণ করতে পারবো। মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলে আমরা শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের ব্যথা, ঠিক আছে, আমাদের যন্ত্রণা, আমাদের আনন্দ, আমাদের দুঃখ, আমাদের ইমোশনস, আমাদের কান্না, এই সমস্ত কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক। আমি একটা ভয়ানক দুঃখ পেলাম, আপনি আমাকে একটা খুব খারাপ লাগিয়ে কথা বললেন, এখন ন্যাচারাল মানুষ হলে কিনতে ফেলবে। যারা যোগ অভ্যাস করে, যারা দীর্ঘদিন যোগ অভ্যাস করছেন তাদের মধ্যে এই উইল পাওয়ারটা আছে যে না আমি সবার সামনে কাঁদবো না, ঠিক আছে। আপনারা খুব বড় বাধার সম্মুখীন হয়েছেন, বিরাট ঘাবড়ে গেছেন যে কি হবে, ঠিক আছে। সাধারণ মানুষ হলে কিন্তু হাল ছেড়ে দেবেন বা মন ভেঙে যাবে, কিন্তু যারা প্র্যাকটিস করেন, নিয়মিত যোগ অভ্যাস করেন বা যারা মেডিটেশন করেন তাদের মন এবং শান্ত, কাম অ্যান্ড কুল, তাদের দেহের উপর নির্দিষ্ট নিজের নিয়ন্ত্রণ আছে, তারা কিন্তু সেই পরিস্থিতি থেকে যে কোনো রকমভাবে বেরিয়ে চলে আসতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে যোগের ক্ষেত্রে, যোগ অভ্যাসের ক্ষেত্রে আসন প্রাণায়াম যেমন একটা নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে, মেডিটেশন কিন্তু ঠিক ততটাই একটা গ্রহণযোগ্য ভূমিকা মেনটেন করে। বেসিক্যালি আমরা যদি মেডিটেশনটা ফোকাস দিয়ে করি আমাদের মন কন্ট্রোল হবে। মন কন্ট্রোল হলে আমরা যখন যা চাইবো তখন সেটা করতে পারবো। আমি যদি এখন বই পড়বো, আমি বইটাতেই ফোকাস দিতে পারবো। আমি যখন আমার ব্যায়াম করতে যাবো, ব্যায়ামটাতে ইভেন আমি যদি আমি কাজ করবো, কাজটাতে ফোকাস করতে পারবো। এবং তাতে কি আমাদের এক্সট্রা চিন্তাভাবনা কম যত আসবে তত আমাদের জীবনটা রিল্যাক্স থাকবে। কারণ আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার ফোকাস এইখানেই থাকবে। আমার পক্ষে যদি বাইরে না যায়, আমি কাজটায় ফোকাস দিলে আমার কাজটা ভালো হবে, আর পুরো আমার জীবনটা ভালো কাটবে। একদম একদম একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি কখনো তুমি বলে ফেলছি, কখনো আপনি বলে ফেলছি, যাই হোক, সেটা হচ্ছে যে তুমি কেন যোগায় এলে? মানে জীবনে অনেক কেরিয়ার অপশন ছিল বা আছে, যোগাতেই কেন? দেখুন, আমি 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং তারপরে আমার পড়ার টেন্ডেন্সি ছিল জুলজিতে পরবর্তীর দিকে এগোনো। সেই মোতাবিক আমি কিছু বড় ইউনিভার্সিটিতে জুলজিতে চান্সও পেয়েছিলাম, ঠিক আছে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমি জুলজি অনার্স চান্স পেয়েছিলাম, কোর্সে ভর্তিও হয়েছিলাম। তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটা নতুন কোর্স ওনারা লঞ্চ করেছিলেন সেই বছরই, বিএসসি যোগা থেরাপি। আচ্ছা। যোগ থেরাপির ওনারা থেরাপির উপরে গ্র্যাজুয়েশন শুরু করেছিলেন সেই বছরই। তো হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওখানে অ্যাপ্লিকেশন করবো। যথারীতি অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশন করার পর এই কোর্সটা যেহেতু নতুন, এর জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, এন্ট্রান্স টেস্ট দিতে হয়। এন্ট্রান্স টেস্ট দিয়েছি, পাস করেছি। পরে প্র্যাকটিক্যালের জন্য ডেকেছিল, প্র্যাকটিক্যালও পাস করে যাই। যোগ অভ্যাস বাড়িতে টুকটাক করতাম, সকালে উঠে যেমন সব মানুষই টুকটাক করে, আমিও সেরকম করতাম। কোনো অ্যাডভান্স জ্ঞানও ছিল না, কোনো নলেজও ছিল না, করতাম। সবাই যেরকম করতাম আমরাও করতাম, আমিও করতাম। তো তার পরবর্তীতে বিশ্বভারতীতে গিয়ে আমি যোগের উপর বিএসসি, মাস্টার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট তিনটেই করি। এবং আমি শিশু মঙ্গল হাসপাতাল কলকাতার, সেখান থেকে আমি ইন্টার্নশিপ হয়। আচ্ছা। এবং আমি ডিসএবিলিটি যে সমস্ত ছেলে আছেন, যারা ছেলে মেয়েরা আছেন, শিশু বাচ্চারা আছেন, তাদের উপর আমি কাজ করি এখন। হ্যাঁ, ডিসএবিলিটি রোগীদের উপর আমি কাজ করি। আর মেডিটেশন করি, আর পাড়ার কিছু ছেলেদের আমি শেখাই আমি। এর কেরিয়ার অপশন কতটা বেস্ট, মানে কতটা ভালো? কেরিয়ার অপশন আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই এখনও অবধি, কারণ মানুষ যোগকে নিয়ে বিরাট কিছু ভাবে না। কি বেশ কিছু বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন যোগ দিবস করেছেন, তারপরে মানুষের মনে একটা যোগের জায়গা এসেছে। মানুষ এখন এই 21শে জুন যোগ অভ্যাস করবে, আবার হয়তো কিছুদিন পর ভুলেও যাবে। ঠিক। তাহলেও কিছুটা মানুষের মনে, বর্তমানে মানুষের মনে কিছুটা প্রভাব যোগ রেখেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগা কি করতে পারে বা যোগ কি করতে পারে, সেটা নিয়ে একটা ক্লিয়ারিটি ধারণা এসেছে। আপাতত সেরকমভাবে কেরিয়ার অপশন নেই রাজ্যের। এখন বিভিন্ন মেডিকেল কলেজে বা আয়ুষ মন্ত্রণালয়ে 2-1 করে স্টাফ রিক্রুটমেন্ট হয় যোগিক ইনস্ট্রাক্টর। এছাড়া কিছু বেসরকারি স্কুলে যোগের টিচার বা ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে। এছাড়া আমাদের দেশের যে প্যারামিলিটারি বা মিলিটারি ফোর্স আছে, সে একাডেমিতে তাদের দেহের গঠন মজবুত করার জন্য ইনস্ট্রাক্টর নিয়োগ হয়, এইটুকুই। আমাদের রাজ্যে সেরকম কর্মর জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু যদি আপনি দক্ষিণ ভারতের দিকে যান, যদি আপনি ব্যাঙ্গালুরুর দিকে যান, সেখানে বিভিন্ন রকম যোগা স্টুডিও আছে,
বিভিন্ন যোগার কর্মশালা আছে এবং ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু কাজের প্রচুর অপশন। বেসিক্যালি আমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি সেই ক্ষেত্রে হয়তো কাজের পরিসর কিছুটা কম, কিছুটা কম এবং হয়তো শিখিয়ে বা নিজের ইনস্টিটিউট করে যতটা শেখানো যায়, যতটা শেখানো যায় নিজের তাগিদে, যতটা নিজের তাগিদে করতে হবে। মানে যেমন ডান্স ক্লাস আছে, যেমন জিম সেন্টার আছে, লাইক দ্যাট। মানে আমি যোগা সেন্টার করে বা যোগার একটা ইনস্টিটিউট করে আমি আমার মতো করে মুভ করতে পারি, এটা একটা অপশন রয়েছে। ওকে, থ্যাংক ইউ এতটা সময় দিলে এবং এত সুন্দর একটা কনভারসেশন হলো। আমাদের যোগার আরও কিছু টপিক আছে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম বিহাইন্ড ক্যামেরা, তো সেটা নিয়ে অন্য একদিন বসা যাবে। আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন। নমস্কার।